ফ্যানটা অফ করে দে। আসসালামু আলাইকুম। তড়িৎ রসায়নের দ্বিতীয় পার্টের ক্লাসে সবাইকে স্বাগতম। ওকে, কি হলো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উম্মে হাবিব আয়েশা, ওয়ালাইকুম আসসালাম। ওকে, 6 জন না? দাঁড়াও 1 মিনিট। ক্লাসের লিঙ্কটা আমি একটু শেয়ার করে দিয়ে আসি ওদের কাছে। আচ্ছা, তার আগে বলো, আজকে ক্লাসের পর কি প্রশ্ন ব্যাংক সলভ করাবো? কাজ ক্ষমতা শক্তি আগামীকাল, কাজ ক্ষমতা শক্তি আগামীকালকে নেব, সমস্যা নাই, রিল্যাক্স থাকো। কাজ ক্ষমতা শক্তি আগামীকালকে। লাইট উঠে জ্বালাই দিত। বোর্ডে কোন জায়গা আলো পড়ে? মাঝখানে না? ওকে, না না, ওকে। যারা যারা সালাম দিচ্ছ তাদের সবাইকে ওয়ালাইকুম আসসালাম। ক্লাসের টাইম হয়ে গেছে কিন্তু অনেকেই ক্লাসে উপস্থিত না। দিস ইজ সো ডিসঅ্যাপয়েন্টিং। ঠিক আছে, ক্লাসের টাইম হয়ে গেছে, তারপরও ক্লাসে অনেকেই উপস্থিত না। এটা খুবই খারাপ ব্যাপার, একটা খুবই খারাপ ব্যাপার। আচ্ছা, তো গতকালকে আমরা কোন পর্যন্ত পড়ছিলাম মনে আছে সবার? গতকালকে কোন পর্যন্ত পড়ছিলাম মনে আছে? তড়িৎ বিশ্লেষণ কোষ পড়ছিলাম আমরা, ফ্যারাডের সূত্র পড়ছিলাম। আশা করি সবার এটা মাথায় আছে। তো আজকে আমরা পড়ব তড়িৎ রাসায়নিক কোষ। ঠিক আছে, যেটাকে আমরা গ্যালভানিক সেল হিসেবে চিনি, গ্যালভানিক সেল বা তড়িৎ রাসায়নিক কোষ। এবং এখান থেকে সবচেয়ে বেশি ম্যাথ আসে, সেটা হচ্ছে ইএমএফ সংক্রান্ত ম্যাথ। ঠিক আছে, ইএমএফ সংক্রান্ত ম্যাথ এখান থেকে সবচেয়ে বেশি আসে। আচ্ছা, লাইটটা অফ করে দে, দেখিলে আমারও অন্ধকার দেখাইলেও সমস্যা নাই, লাইটটা অফ করে দে যাতে ওদের দেখতে সমস্যা না হয়। ওকে, হ্যাঁ ওইটা জ্বালাই দে। ওকে, আচ্ছা, তাহলে আমরা শুরু করি। যেহেতু অনেকেই চলে আসছো, 15 জন চলে আসছো, আমরা শুরু করে দিই। ঠিক আছে, আচ্ছা, তো খেয়াল করো, আমাদের ফার্স্ট অফ অল আমরা একটু হালকা মেকানিজম শিখবো। যে গ্যালভানিক সেল বা তড়িৎ রাসায়নিক কোষ, তড়িৎ রাসায়নিক কোষ এটা কীভাবে কাজ করে, আমরা এটা একটু ব্যাখ্যা বা এটা একটু মেকানিজমটা শিখবো। তো খেয়াল করো, তড়িৎ রাসায়নিক কোষ বেসিক্যালি করে কি? এটার কাজ হচ্ছে তোমার রাসায়নিক শক্তিকে, অর্থাৎ কেমিক্যাল এনার্জিকে, মানে রাসায়নিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে। এর আগের দিন আমরা যেটা পড়ছি, তড়িৎ বিশ্লেষ্য কোষ, তড়িৎ বিশ্লেষ্য কোষ কী করে? তোমার বিদ্যুৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করে। আর তড়িৎ রাসায়নিক কোষে সেটা উল্টা, অর্থাৎ এরা রাসায়নিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে পরিণত করে। ওকে, তো এগুলো একটা ফার্স্ট এমসিকিউ, যে তড়িৎ রাসায়নিক কোষ কী করে? রাসায়নিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে। আর তড়িৎ বিশ্লেষ্য কোষ কী করে? বিদ্যুৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে। এখন এই তড়িৎ রাসায়নিক কোষ হচ্ছে তোমার ব্যাটারি। আমরা যে ব্যাটারি দেখি না, এই ব্যাটারির একদম বেসিক একটা রূপ হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ। ব্যাটারির একদম বেসিক একটা রূপ হচ্ছে কি? তড়িৎ রাসায়নিক কোষ। এখন এটা কিভাবে কাজ করে খেয়াল করো। একটা পাত্র, এই একটা পাত্র, দুইটা পাত্র আছে। এখানে একটা অ্যানোড, এখানে একটা ক্যাথোড। ওকে, অ্যানোড এবং ক্যাথোড একটা গ্যালভানোমিটারের সঙ্গে যুক্ত আছে। গ্যালভানোমিটারের কাজটা কি কেউ কি জানো? গ্যালভানোমিটারের কাজটা কি বলতে পারো? গ্যালভানোমিটারের কাজটা কি? গ্যালভানোমিটার করছে তোমার বিদ্যুৎ প্রবাহ আছে কি না এইটা নির্ণয় করে, অর্থাৎ বিদ্যুতের অস্তিত্ব নির্ণয় করে। অ্যামিটার এবং গ্যালভানোমিটার এই দুইটার ভিতরে অনেকে পার্থক্য জানো না। ঠিক আছে, অনেকেই পার্থক্য জানো না। অ্যামিটার দ্বারা বিদ্যুৎ প্রবাহ পরিমাপ করা হয়, যে আমার লাইনের ভিতর থেকে কতটুকু পরিমাণ বিদ্যুৎ প্রবাহ হচ্ছে, 5 অ্যাম্পিয়ার না 10 অ্যাম্পিয়ার, এইটা হচ্ছে অ্যামিটার দ্বারা পরিমাপ করা হয়। আর গ্যালভানোমিটার কি করে? যে আমার লাইনে বিদ্যুৎ আছে কি না,
আমার লাইনে বিদ্যুৎ আছে কিনা এইটা নির্ণয় করে হচ্ছে গ্যালভানোমিটার। ওকে, তো এটা হচ্ছে গ্যালভানোমিটার এবং অ্যামিটারের পার্থক্য। তো খেয়াল করো আমাদের এইখানে একটা গ্যালভানোমিটার যুক্ত করা আছে। আচ্ছা, এখানে তোমার একটা দ্রবণ আছে, এইখানে একটা দ্রবণ আছে। আচ্ছা, তো এখন এইখানে মনে করো আমরা জিঙ্কের দণ্ড ইউজ করলাম, আর এখানে আমরা ইউজ করলাম কপারের দণ্ড। তাহলে এইখানে যেহেতু জিঙ্ক ইউজ করছি, তাহলে আমাদের এখানে যে দ্রবণটা হবে সেই দ্রবণটা হবে জিঙ্ক সালফেট। দ্রবণটা কি হবে? জিঙ্ক সালফেট। এবং এইখানে আমরা ইউজ করছি কি কপারের দণ্ড। এই যে ক্যাথোডটা ধরছি এটা কি কপারের দণ্ড ধরছি, তাহলে এটা হবে কপার সালফেট। এখানে যে দ্রবণটা ইউজ করবো সেটা হচ্ছে কি কপার সালফেট। এখন এটা কিভাবে কাজ করে, ওকে, এটা কিভাবে কাজ করে এবং কোনটা অ্যানোড কোনটা ক্যাথোড এটা আমরা একটু দেখব। ওকে, তো এই যে চিত্রটা তোমরা দেখতে পাচ্ছ, এই চিত্রটা হচ্ছে গ্যালভানিক সেলের চিত্র। গ্যালভানিক সেলের চিত্র। এখন এইখানে যে জিঙ্কটা আছে, এই জিঙ্ক হচ্ছে তোমার অ্যানোড হিসাবে কাজ করবে এবং কপার এটা ক্যাথোড হিসাবে কাজ করবে। তো মনে রাখবা গ্যালভানিক সেলের ক্ষেত্রে সি ফর কপার, সি ফর ক্যাথোড। তাহলে গ্যালভানিক সেলে কপার ক্যাথোড, গ্যালভানিক সেলে কি কপার এবং ক্যাথোড। ওকে, ওকে। আচ্ছা, তো এখন খেয়াল করো, তো অ্যানোডের ক্ষেত্রে কি হয় আমরা জানি না সবাই যে অ্যানোডে কি ঘটে? অ্যানোডে কি ঘটে? জারণ ঘটে। অ্যানোডে কি ঘটে? জারণ ঘটে। ওকে, তো দেখো জারণ মানে কি? ছাড়ন। কিসের ছাড়ন? ইলেকট্রনের ছাড়ন। তো হয় কি জিঙ্ক, এই যে জিঙ্ক দণ্ডটা আছে না, এই যে জিঙ্ক দণ্ড আছে, এই যে জিঙ্ক দণ্ডটা আছে, এই দণ্ডটা কি করবে? দুইটা ইলেকট্রন ত্যাগ করবে। তাহলে জিঙ্ক যদি দুইটা ইলেকট্রন ত্যাগ করে, দুইটা ইলেকট্রন ত্যাগ করলে তার অবস্থা কেমন হবে? জিঙ্ক 2+ হবে, তাই না? জিঙ্ক 2+ পরিণত হবে। তো খেয়াল করো জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করছে, জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করার পরে কিসে পরিণত হয়েছে? জিঙ্ক 2+ পরিণত হয়েছে। জিঙ্ক কিসে পরিণত হয়েছে? জিঙ্ক 2+ পরিণত হয়েছে। এবং জিঙ্ক 2+ কোথায় চলে আসতেছে? দ্রবণে চলে আসতেছে। জিঙ্ক 2+ কোথায় আসতেছে? দ্রবণে আসতেছে। আচ্ছা, লজিক কি ভাইয়া? কপার ক্যাথোড জিঙ্ক অ্যানোড। আচ্ছা, লজিকটা বলতেছি আমি, লাস্টে বলতেছি। কে ক্যাথোড হবে কে অ্যানোড হবে এটা যখন সক্রিয়তা সিরিজ পড়াবো তখন বলবো, ঠিক আছে? যখন সক্রিয়তা সিরিজ পড়াবো তখন বলবো। আচ্ছা দেখো, আপাতত মুখস্থ করে নাও যে জিঙ্ক অ্যানোড কপার ক্যাথোড। লজিকটা আমি যখন সক্রিয়তা সিরিজ পড়াবো তখন বলবো। তো দেখো এই যে জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ পরিণত হয়েছে, সেই জিঙ্ক 2+ কোথায় চলে আসবে? এই দ্রবণে চলে আসবে। দ্রবণে চলে আসলো। তাহলে দ্রবণে যদি জিঙ্ক 2+ আসে, দেখো আগে থেকে এই দ্রবণটা কি ছিল? জিঙ্ক সালফেট। তার মানে এখানে আগে থেকে কি ছিল? জিঙ্ক 2+ ছিল না? আগে থেকে জিঙ্ক 2+ ছিল, এখন আবার জিঙ্ক আসতেছে। তাহলে আমি বলতে পারি যে এটা হচ্ছে আমাদের সেই অ্যানোড পাত্র, আর অ্যানোড পাত্রে ধনাত্মক চার্জের পরিমাণ কি হবে? বৃদ্ধি পাবে। তাইলে যখন তড়িৎ রাসায়নিক কোষ হয়, তড়িৎ রাসায়নিক কোষের একটা বৈশিষ্ট্য হচ্ছে তোমার অ্যানোড পাত্রে পজিটিভ চার্জের ঘনত্ব বা ঘনমাত্রা, পজিটিভ চার্জের ঘনমাত্রা বৃদ্ধি পায়। ঘনমাত্রা কি হয়? বৃদ্ধি পায়। এই একটা বৈশিষ্ট্য। এবার দেখো জিঙ্ক যে দুইটা ইলেকট্রন ত্যাগ করছে, সেই দুইটা ইলেকট্রন তো আর তোমার দ্রবণে আসবে না। সেই দুইটা ইলেকট্রন হবে কি? এইখানে যে তড়িৎদ্বার আছে, এই তড়িৎদ্বার বেয়ে বেয়ে এই কপারের কাছে চলে যাবে। তড়িৎদ্বার বেয়ে বেয়ে কোথায় চলে যাবে? কপারের কাছে চলে যাবে। যখন ইলেকট্রন এখান থেকে প্রবাহিত হবে তখন এখানে কাটা একটা বিক্ষেপ দেবে। এই যে গ্যালভানোমিটারে কাটা আছে, কাটাতে একটা কি করবে? বিক্ষেপ দেবে। সেখান থেকে আমরা বুঝতে পারি যে না এখানে কি আছে? বিদ্যুৎ প্রবাহ আছে। তার মানে এটা আমরা একটা কোষ বলতে পারি, বিদ্যুৎ কোষ বলতে পারি। ওকে, আচ্ছা, তো এখন ইলেকট্রন যখন এই কপারের কাছে আসলো, তাহলে ইলেকট্রন তো আর কপার থেকে তোমার এই দ্রবণে আসবে না। আসবে? ইলেকট্রন কি কখনো কপার থেকে দ্রবণে আসে না। ইলেকট্রন করবে কি? কপারের গায়ে গায়ে এসে জমা হবে। অর্থাৎ মনে করো এই যে এটা হচ্ছে কপার দণ্ড, তো ইলেকট্রনগুলো এসে এই কপারের চারপাশে জমা হবে। কপারের চারপাশে কি হবে? ইলেকট্রনগুলো এসে জমা হবে। তাহলে ইলেকট্রনগুলো এই যে কপারের চারপাশে এসে জমা হয়েছে। তাহলে দেখো তো কপারটা কি ছিল? ক্যাথোড ছিল না? কপারটা কি ছিল? ক্যাথোড ছিল। তাহলে ক্যাথোড দণ্ডের ঋণাত্মকতা কি হয়ে গেছে? বৃদ্ধি পাইছে। তাহলে আমি বলতে পারি এক্ষেত্রেও কি হয়? ক্যাথোডের ঋণাত্মকতা বৃদ্ধি পায়। ক্যাথোডের ঋণাত্মকতা বৃদ্ধি পায়। তাহলে এখন দেখো এইখানে ঋণাত্মকতা বৃদ্ধি পাইছে, এদিকে কি আছে? কপার 2+ আছে। এই দ্রবণে কি আছে?
কপার 2+ আছে। তাহলে এখন এই যে এটা ঋণাত্মক, তাহলে কপার 2+ কি করবে, নিশ্চয়ই এই ঋণাত্মকের সঙ্গে গিয়ে যুক্ত হবে। স্বাভাবিকভাবে চিন্তা করো, এখানে দ্রবণের ভিতর কি আছে, ধনাত্মক চার্জ আছে, আর এই ক্যাথোড দণ্ডে কি হয়েছে, তোমার ঋণাত্মক চার্জের পরিমাণটা বাড়ছে। তাহলে ধনাত্মক চার্জ গিয়ে কোথায় যুক্ত হবে, ক্যাথোড দণ্ডে যুক্ত হবে। তাহলে আমি সেখান থেকে বলতে পারি যে আমার 3 নম্বরে কি হবে, এই যে তোমার ক্যাথোডে কি হবে, দেখো ক্যাথোডে এই যে কপার 2+, এইখানে যে 2টি ইলেকট্রন আছে সেই 2টি ইলেকট্রনকে গ্রহণ করে কিসে পরিণত হবে, কপারে। তাহলে আমি বলতে পারি যে এইখান থেকে তো তোমার কপার 2+ এর পরিমাণটা কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে না। তার মানে আমি বলতে পারি যে ক্যাথোড পাত্রে ধনাত্মক পজিটিভ চার্জের ঘনমাত্রা হ্রাস পাবে, পজিটিভ চার্জের ঘনমাত্রা হ্রাস পাবে, ঠিক আছে। অর্থাৎ ক্যাথোড পাত্রে কি হবে, পজিটিভ চার্জের ঘনমাত্রা কি হবে, হ্রাস পাবে। ওকে, এবার খেয়াল করো, আমরা যখন তড়িৎ বিশ্লেষ্য কোষ পড়তেছিলাম আমরা সবাই এইটুকু মুখস্থ করছিলাম যে অ্যানোডটা পজিটিভ আর ক্যাথোডটা কি নেগেটিভ, এটা আমরা সবাই জানতাম। তড়িৎ বিশ্লেষ্য কোষের ক্ষেত্রে অ্যানোডটা কি ছিল, পজিটিভ, আর ক্যাথোডটা ছিল নেগেটিভ। এখন তড়িৎ বিশ্লেষ্য কোষে কি ছিল, বিদ্যুৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। বিদ্যুৎ শক্তি কি হইতো, রাসায়নিক শক্তিতে রূপান্তর হইতো। আর তড়িৎ রাসায়নিক কোষে কি হচ্ছে, রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তার মানে প্রসেসটা কি হয়ে গেছে, উল্টা। তাহলে এই অ্যানোড ক্যাথোডের চিহ্নটাও কি হয়ে যাবে, উল্টা। অর্থাৎ তোমার তড়িৎ রাসায়নিক কোষের ক্ষেত্রে যেটা অ্যানোড দণ্ড হবে নেগেটিভ এবং ক্যাথোড দণ্ড হবে কি পজিটিভ। অর্থাৎ তড়িৎ রাসায়নিক কোষের ক্ষেত্রে অ্যানোড ঋণাত্মক, ক্যাথোড ধনাত্মক। তড়িৎ বিশ্লেষ্য কোষের ক্ষেত্রে অ্যানোড ধনাত্মক, ক্যাথোড ঋণাত্মক। বুঝাইতে পারছি কি পারি নাই এইটুকু, তাই বলো, এইটুকু বুঝাইতে পারছি কি পারি নাই? বুঝাইতে পারছি এইটুকু? আচ্ছা, এইটুকু যদি বোঝো তাহলে এবার দেখো অ্যানোডটাকে আমরা কেন নেগেটিভ বলতেছি, এটাও আমি বলতেছি। অ্যানোডটাকে কেন নেগেটিভ বলা হচ্ছে, দেখো জিঙ্ক কি করতেছে, জিঙ্ক 2টা ইলেকট্রন ত্যাগ করতেছে না, জিঙ্ক 2টা ইলেকট্রন কি করতেছে, ত্যাগ করতেছে। তার মানে আমার ইলেকট্রন উৎপন্ন হচ্ছে কোথায়, এই সাইডে। আমাদের ইলেকট্রন উৎপন্ন হচ্ছে কোথায়, এই সাইডে উৎপন্ন হচ্ছে। ইলেকট্রন যাচ্ছে কোন দিকে, এদিকে যাচ্ছে। ইলেকট্রন যাচ্ছে কোন দিকে, এই যে ক্যাথোডের দিকে যাচ্ছে। তো আমরা কি জানি ইলেকট্রন যায় কোন দিক থেকে, বেশি থেকে কমের দিকে, বেশি থেকে কমের দিকে। তার মানে আমি বলতে পারি যে এই সাইডে, এই যে জিঙ্ক মানে অ্যানোড সাইডে আমাদের ইলেকট্রনের সংখ্যা কি থাকবে, বেশি থাকবে, আর ক্যাথোড সাইড ইলেকট্রনের সংখ্যা কি থাকবে, কম থাকবে। আর যে সাইড ইলেকট্রনের সংখ্যা বেশি থাকবে সেই সাইডটা কি হবে, নেগেটিভ, আর যে সাইড ইলেকট্রনের সংখ্যা কম থাকবে সেই সাইডটা কি হবে, পজিটিভ। তো এই জন্য অ্যানোডটা নেগেটিভ আর ক্যাথোডটা পজিটিভ। তাহলে কেন পজিটিভ আর কেন নেগেটিভ বুঝতে পারছো নিশ্চয়ই। প্রসেসটা আরেকবার বলবো, তাই? আচ্ছা, এই টোটাল প্রসেস আমি আরেকবার বলতেছি। হ্যাঁ, এই টোটাল প্রসেস আমি আরেকবার বলতেছি। আর যে একজন কোশ্চেন করছিল না যে ভাই কেন পজিটিভ নেগেটিভ হলো, ঠিক আছে, বা কেন জিঙ্ক অ্যানোড হলো আর কেন কপার ক্যাথোড হলো, এটাও বুঝাই দিচ্ছি। দেখো দেখো পটাশিয়াম, লিথিয়াম, পটাশিয়াম, সম্পূর্ণটা লিখলাম না, ঠিক আছে, যেটুকু লিখলাম এটুকুই বোঝানোর জন্য যথেষ্ট। তো এটা হচ্ছে আমাদের কি সক্রিয়তা সিরিজ। তো মনে রাখবো সক্রিয়তা সিরিজে যারা উপরে অবস্থান করে তারা হচ্ছে অ্যানোড হিসাবে কাজ করবে। তারা কি হিসাবে কাজ করবে, অ্যানোড হিসাবে কাজ করবে। আর সক্রিয়তা সিরিজে যারা নিচে অবস্থান করবে তারা ক্যাথোড হবে। ওকে, অর্থাৎ যার সক্রিয়তা বেশি সে হয় অ্যানোড, আর যার সক্রিয়তা কম সে হয় ক্যাথোড। কি বললাম, যার সক্রিয়তা বেশি সে হবে কি অ্যানোড, আর যার সক্রিয়তা কম সে হবে ক্যাথোড। এখন দেখো এখানে আমাদের কাছে কি ছিল, জিঙ্ক এবং কপার ছিল। কি ছিল, জিঙ্ক এবং কপার ছিল। এখন দেখো তো জিঙ্কের অবস্থান কই, এই, সেই তুলনায় কপারের অবস্থান কই, এই। তাহলে উপরে কে আছে, জিঙ্ক এবং কপার এই দুজনের ভিতরে উপরে কে আছে, জিঙ্ক উপরে আছে। তাহলে জিঙ্ক অবশ্যই কি হবে, জিঙ্ক অবশ্যই হবে অ্যানোড, এবং কপার অবশ্যই কি হবে, ক্যাথোড। বুঝতে পারছো এইটুকু? আচ্ছা, এবার আমরা আবার পুরো প্রসেসটা একটু দেখে আসি। তবে এবার আমরা গ্যালভানিক সেল না, এবার আমরা অন্য কোনো একটা সেল দেখব, ঠিক আছে। মনে করো যে এখানে আমাদের
একটা দণ্ড আছে, এটা হচ্ছে আমাদের অ্যানোড দণ্ড এবং এটা হচ্ছে লোহার তৈরি এফি, এবং এখানে তাহলে কোন দ্রবণ থাকবে? লবণের একটা মানে লোহার একটা লবণ, সেটা হতে পারে ফেরাস সালফেট, হতে পারে ফেরাস ক্লোরাইড, হতে পারে ফেরিক ক্লোরাইড, মানে লবণের একটা দ্রবণ থাকলেই হচ্ছে। এবং এটার সঙ্গে আমরা যুক্ত করলাম আর একটা দ্রবণ যুক্ত করলাম, যুক্ত করতেই হবে, তাহলে তো আর ব্যাটারি হবে না। ঠিক আছে, যুক্ত করলাম, ধরো যে আমরা এখানে যুক্ত করলাম কপারকে যুক্ত করলাম, তাহলে এখানে দ্রবণ হিসেবে দিলাম আমি কপার সালফেট। তাহলে দুইটা দণ্ড আমরা এই যে একটা গ্যালভানোমিটারের সাহায্যে যুক্ত করলাম, যে এখান থেকে বিদ্যুৎ প্রবাহ হচ্ছে কিনা সেটা বোঝার জন্য। ওকে, তো এবার খেয়াল করো কাহিনীটা কি হয়। এটা হচ্ছে অ্যানোড আর এটা হচ্ছে ক্যাথোড। কেন এটা অ্যানোড হলো? কারণ দেখো তো সক্রিয়তা সিরিজে লোহার অবস্থান কি কপারের চেয়ে উপরে না? তাহলে লোহা যেহেতু উপরে অবস্থান করতেছে, তাহলে এটা হবে আমাদের অ্যানোড, আর কপার হবে কি ক্যাথোড। ওকে, তো এবার দেখো এই লোহা অ্যানোডে কি ঘটে? জারণ না বিজারণ? জারণ ঘটে, তাই না? অ্যানোডে অলওয়েজ কি ঘটবে? জারণ ঘটবে। সে যে কোষই হোক না কেন, তড়িৎ বিশ্লেষ্য কোষ হোক আর তড়িৎ রাসায়নিক কোষ হোক, কোষ যেটাই হোক না কেন, অ্যানোডে এবং ক্যাথোডে কি ঘটবে? অ্যানোডে ঘটবে জারণ, ক্যাথোডে ঘটবে বিজারণ। তাহলে অ্যানোডে যদি জারণ হয়, তার মানে লোহা কি করবে? দুইটা ইলেকট্রন ত্যাগ করবে, দুইটা ইলেকট্রন ত্যাগ করে লোহা কিসে পরিণত হবে? Fe2+ এ পরিণত হবে। এবার ক্যাথোডের দিকে তাকাও, ক্যাথোডে কি আছে? কপার। তাহলে কপার দেখো, এই যে লোহা দুইটা ইলেকট্রন ত্যাগ করলো, দুইটা ইলেকট্রন ত্যাগ করার পর লোহা কিসে পরিণত হয়েছে? Fe2+ এ পরিণত হয়েছে। তাহলে এই দ্রবণে কি চলে আসবে? Fe2+ চলে আসবে, এবং যে দুইটা ইলেকট্রন আছে সেই দুইটা ইলেকট্রন এখান থেকে বাহিত হয়ে এই যে ক্যাথোডে যাবে। কোথায় যাবে? ক্যাথোডে যাবে। ভাই ক্যালসিয়াম না সোডিয়ামের থেকে আগে হবে? হ্যাঁ, ক্যালসিয়াম সোডিয়ামের আগে হবে। ঠিক আছে, আমি খেয়াল করি নাই, বুঝছো? আমি খেয়াল করি নাই, ভুল তো একটু যাইতেই পারে, তাই না? আচ্ছা, খেয়াল করো তো, এখন দুইটা ইলেকট্রন কোথায় আসতেছে? এই যে ক্যাথোড দণ্ডে আসতেছে। তাহলে আমাদের এই কপার দণ্ডে নেগেটিভ চার্জের পরিমাণ কি হয়ে যাচ্ছে? বেড়ে যাচ্ছে। নেগেটিভ চার্জের পরিমাণ কি হয়ে যাচ্ছে? বেড়ে যাচ্ছে। তাহলে কপার, এখানে দ্রবণে কি ছিল? কপার 2+ ছিল। তাহলে কপার 2+ কি করবে? এই ইলেকট্রনগুলোর কাছাকাছি চলে যাবে। তাহলে কপার 2+ গিয়ে কি করবে? দুইটা ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে কপারে পরিণত হবে। ওকে, তাহলে দেখো তো, এখন যখন এখানে Fe2+ আসতেছে, তার মানে এখানে Fe2+ এর ঘনমাত্রা কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। তাই এটা কিসের পাত্র? অ্যানোডের পাত্র। তাহলে আমি বলতে পারি যে অ্যানোড পাত্রে ধনাত্মক চার্জের পরিমাণ বৃদ্ধি পায়, আর এটা হচ্ছে আমাদের ক্যাথোড পাত্র। এটা কি পাত্র? ক্যাথোড পাত্র। ক্যাথোড পাত্রে কি হচ্ছে দেখো তো, কপার 2+টা গিয়ে আরো জমা হচ্ছে, তাই না? তাহলে আমি বলতে পারি ক্যাথোড পাত্রে ধনাত্মক চার্জের পরিমাণটা কি হয়ে যাচ্ছে? হ্রাস পাচ্ছে। তো ধনাত্মক চার্জের পরিমাণ যদি হ্রাস পায়, তাহলে এখানে যে ঋণাত্মক চার্জটা আছে SO4 2-, ঋণাত্মক চার্জের ঘনমাত্রা তুলনামূলকভাবে বেড়ে যাবে। অনুসংখ্যা বাড়বে না, সালফেটের যে অনুসংখ্যা আছে সেটা কিন্তু বাড়বে না, কিন্তু কপার 2+ কপারে পরিণত হওয়ার কারণে পাত্রের কপার 2+ এর চেয়ে সালফেটের ঘনমাত্রা বা অনুসংখ্যা তুলনামূলকভাবে কি থাকবে? বেশি থাকবে বা বেড়ে যাবে। ওকে, আচ্ছা, তো এখন দেখো এইটা হচ্ছে আমাদের আলটিমেটলি সেল রিঅ্যাকশন, এবং এই সেল রিঅ্যাকশনটাকে আমরা যদি যোগ করি, তাহলে এই দুই ইলেকট্রন কাটাকাটি, তাহলে দেখো Fe + Cu2+ রিঅ্যাকশন করে উৎপন্ন করতেছে Fe2+ Cu। তাহলে এটাই হচ্ছে আমাদের সেল রিঅ্যাকশন। এখান থেকে এমসিকিউ আসবে যে এই যৌগ, মানে ধরো তোমাকে বলে দিবে যে আমি একটা তড়িৎ রাসায়নিক কোষ তৈরি করলাম, তড়িৎ রাসায়নিক কোষে আমাদের দণ্ড হিসাবে আছে তোমার মনে করো ম্যাগনেসিয়াম আছে আর মনে করো স্টেনাস আছে। তো এখন তাহলে তড়িৎ বিক্রিয়াটা মানে কোষ বিক্রিয়াটা কেমন হবে, এই টাইপের এমসিকিউ আসতে পারে। ঠিক আছে, আমি একটা এক্সাম্পল দেখাই, তাহলে আরো সহজে বুঝতে পারবা।
একটি তড়িৎ রাসায়নিক কোষের অ্যানোড ও ক্যাথোড যথাক্রমে ম্যাগনেসিয়াম ও স্টেনলেস হলে কোষ বিক্রিয়া কি হবে, বা নিচের কোনটি সঠিক কোষ বিক্রিয়া কি হবে। তো মনে করো তোমার এরকম একটা এমসিকিউ আছে পরীক্ষায়, ঠিক আছে, এরকম একটা এমসিকিউ আছে যে একটি তড়িৎ রাসায়নিক কোষের অ্যানোড ও ক্যাথোড যথাক্রমে ম্যাগনেসিয়াম ও স্টেনলেস, তাহলে কোষ বিক্রিয়াটা কি হবে। তো মনে করো এরকম একটা যদি এমসিকিউ থাকে, তাহলে ফার্স্ট অফ অল আমাদেরকে দেখতে হবে ধাতুগুলো কি কি আছে। একটা হচ্ছে ম্যাগনেসিয়াম আছে, আর একটা কি আছে, স্টেনলেস আছে। তাহলে এখন এই দুইজনের ভিতরে উপরে কে অবস্থান করতেছে, নিশ্চয়ই ম্যাগনেসিয়াম উপরে অবস্থান করতেছে। তাহলে ম্যাগনেসিয়াম কি হবে, অ্যানোড হবে। তাহলে অ্যানোডে বিক্রিয়া দেবে কে, ম্যাগনেসিয়াম। তাহলে অ্যানোড মানে কি, জারণ। তাহলে ম্যাগনেসিয়াম 2টা ইলেকট্রন ত্যাগ করে ম্যাগনেসিয়াম 2+ পরিণত হবে। স্টেনলেসটা তখন কি হিসাবে কাজ করবে, ক্যাথোড হিসাবে কাজ করবে। তাহলে ক্যাথোডের রিঅ্যাকশনটা কি হবে, দেখো তো, স্টেনলেস সাধারণত Sn2+ আকারে থাকে, ঠিক আছে। স্টেনলেস সাধারণত কি আকারে থাকে, Sn2+। Sn2+ 2টা ইলেকট্রন গ্রহণ করে স্টেনলেসে পরিণত হবে। তাহলে আলটিমেটলি দেখো তো, দুইটা বিক্রিয়া যদি আমি যোগ করি, দুইটা বিক্রিয়া যোগ করলে আলটিমেটলি আসে 2 2 কাটাকাটি যায়, তাহলে হয় ম্যাগনেসিয়াম প্লাস স্টেনলেস 2+, উৎপন্ন করতেছে ম্যাগনেসিয়াম 2+ প্লাস Sn। এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর, ঠিক আছে, কোষ বিক্রিয়া, এই প্রশ্নের উত্তর। বুঝতে পারছি বাচ্চারা? কারো কোনো প্রবলেম আছে এটুকু বুঝতে? ওকে, যদি বুঝে থাকো তাহলে তোমরা নিজেরা একটু কোষ বিক্রিয়া দেওয়ার চেষ্টা করবা, ঠিক আছে, নিজেরা। এই যে তোমার ছক আছে না, এই সরি ছক না তো, এই যে সক্রিয়তা সিরিজ আছে না, এই সক্রিয়তা সিরিজ দেখে যে কোনো দুইটা ধাতু নিবা, ধাতু নিয়ে তারপরে হচ্ছে গিয়ে নিজেরা একটা কোষ বিক্রিয়া তৈরি করবা। সানজিদা লিখছে বুঝছি ভাইয়া। উম্মে হাবিবা আয়েশা, না ভাইয়া তুমি এখনো বোঝো নাই। আচ্ছা, এখনো যদি না বোঝো তাহলে তুমি এক কাজ করো, ক্লাসের রেকর্ডটা একটু দেখে নিও, ঠিক আছে। কারণ ক্লাসে যদি এত বুঝাইতে যাই তাহলে আমরা বাকি টপিকগুলো পড়তে পারবো না। তুমি একটু ক্লাসের রেকর্ডটা দেখবা, বুঝছো? ক্লাসের রেকর্ডটা দেখবা, ক্লাসের রেকর্ড দেখলে পরে এই টপিক আবারও ভালো করে বুঝতে পারবা এবং প্রত্যেকটা টপিক আবারও ভালো করে ক্লিয়ার হয়ে যাবে। রেকর্ড মোটামুটি 12টার দিকে পেয়ে যাবা। এখনো প্রবলেম আছে? একটু দেখে নিবা রাশেদ, একটু ক্লাসটা দেখে নিবা পরবর্তীতে, ঠিক আছে। আচ্ছা, তো এবার আমরা ইএমএফ নির্ণয় করার দিকে আগাই। তো ইএমএফ ইকুয়াল টু, মনে রাখবা যে E0 অ্যানোড প্লাস E0 ক্যাথোড। এখন অ্যানোডে কি হয়, জারণ হয়। তাহলে অ্যানোডের জারণ বিভব প্লাস ক্যাথোডের বিজারণ বিভব। এটা হচ্ছে একদম বেসিক সূত্র, ওকে। দেখো অনুশীলনী 27, ঠিক আছে ভাই, অনেক কনফিউশন হয়। আচ্ছা, অনুশীলনীর এমসিকিউ নিয়ে যাদের কনফিউশন হয়, দেখো এখান থেকে কিন্তু অনুশীলনীতে অনেক এমসিকিউ আছে, প্লাস হচ্ছে গিয়ে মেইন বইয়ের যে জেনে নাও বা নিজে উত্তর করো, এই জায়গা থেকে অনেক প্রশ্ন আসে। হ্যাঁ, অনেক প্রশ্ন আসে। তো এখন আমরা এগুলো একটু সলভ করব। মানে হয় কি, তোমরা দেখবা যে কেমিস্ট্রি প্লাস বইতে, ঠিক আছে, আমি তো কেমিস্ট্রি প্লাস বই সম্পর্কে খুব ভালো জানি, বিকজ আমি নিজে কেমিস্ট্রি প্লাসের সম্পাদক ছিলাম। তো কেমিস্ট্রি প্লাস বইতে দেখবা যে ইএমএফ নির্ণয়ের একটা সূত্র আছে, ইএমএফ ইকুয়াল টু বড় মান মাইনাস ছোট মান, ছোট মান। এখন কথা হচ্ছে ভাই, এই সূত্র কখনো অ্যাপ্লাই করতে যাইও না। 50% অঙ্ক এটা দিয়ে হয়, 50% ম্যাথ তুমি এটা দিয়ে মিলাইতে পারবা, কিন্তু বাকি 50% ম্যাথ তুমি মিলাইতে পারবা না, ঠিক আছে। ইএমএফ এর ক্ষেত্রে বড় মান মাইনাস ছোট মান, এই সূত্রটা দেখবা যে জয়কলিতেও মনে হয় আছে, হ্যাঁ, কেমিস্ট্রি প্লাসেও আছে, রিডার প্লাসেও আছে। তো আসলে হয় কি, 50% ম্যাথ এটা দিয়ে হয়, বাকি 50% হয় না। তো আমরা কি শিখবো, আমরা একদম বেসিক নিয়ম শিখবো, একদম বেসিকের জায়গা থেকে আমরা শেখার চেষ্টা করব, যাতে আমরা মানে খুব সহজেই অ্যান্সার করতে পারি। তো আমি একটা তোমাদেরকে প্রশ্ন দেখাই,
ঠিক আছে, মানে ভার্সিটিতে এখান থেকে তোমার 3 ভাবে কোশ্চেন আসে, আমি 3 ভাবে কোশ্চেনগুলোই দেখাবো, বেসিকের নিয়ম থেকে বুঝাবো, আশা করি তোমরা ক্লিয়ারলি অ্যান্সার করতে পারবা। ওকে, কোশ্চেন নাম্বার 1, একটা ধরো বিক্রিয়া দেওয়া আছে এরকম Fe2 প্লাস Fe2 প্লাস কপার 2 প্লাস কপার, একটি কোষ ডায়াগ্রাম। তাহলে ইএমএফ কত? ইএমএফ ইকুয়াল টু হট। ওকে, এবার সূত্র হচ্ছে তো মানে এখানে দেওয়া আছে ই নট Fe2 প্লাস 0.80 ভোল্টেজ। আমি জাস্ট বোঝানোর জন্য মানগুলো ধরে নিচ্ছি, ঠিক আছে, বোঝানোর জন্য মানগুলো ধরে নিচ্ছি। হ্যাঁ, ই নট কপার 2 প্লাস ইকুয়াল দেওয়া আছে মনে করো 0.76 ভোল্টেজ। এই যে দুইটা মান দেওয়া আছে। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে তোমার এখানে আমাকে কি নির্ণয় করতে বলছে? ইএমএফ নির্ণয় করতে বলছে। তো এখন আমি কি করলাম? বড় মান মাইনাস ছোট মান মনে করে অ্যাপ্লাই করলাম। ধরো আমি বড় মান মাইনাস ছোট মান অ্যাপ্লাই করলাম, দেখো তো অঙ্ক হয় কিনা। বা মনে করো যে হচ্ছে গিয়ে আমি কি করলাম, এখানে একটা মাইনাস দিই, ঠিক আছে, এখানে মাইনাস দিই। বড় মান মাইনাস ছোট মান, তাহলে দেখো তো বড় মান কোনটা? এইটা। ছোট মান কোনটা? এইটা, তাই না? তাহলে মাইনাস দাও, দেখবা এই ক্ষেত্রে অ্যান্সারটা মিলবে, এই ক্ষেত্রে অ্যান্সারটা মিলবে, ওই যে বড় মান মাইনাস ছোট মান দিলে। কিন্তু প্রশ্ন যদি একটু ঘুরাই দেয় তখন আর মিলবে না। তো আমরা একদম বেসিক থেকে যাওয়ার চেষ্টা করি। দেখো এই যে সেল ডায়াগ্রাম দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে? সেল ডায়াগ্রাম দেওয়া আছে না? তার মানে বুঝে নিবা যে তোমার প্রশ্নের ভিতর তোমার উত্তর দেওয়া আছে। প্রশ্নের ভিতরে কি দেওয়া আছে? উত্তর দেওয়া আছে। সেল ডায়াগ্রাম দেওয়া মানে প্রশ্নের ভিতরে কি দেওয়া আছে? উত্তর দেওয়া আছে। তো ইএমএফ ইকুয়াল টু, দেখো ইএমএফ ইকুয়াল টু, এখানে ফার্স্টে কি আছে? Fe2 প্লাস, তাহলে আমি লিখলাম কি Fe2 প্লাস লিখলাম, জাস্ট মাথার উপরে একটা ই নট লিখে দেবো। কি লিখে দেবো? ই নট। এবার এখানে দেখো ডাবল টান দেওয়া আছে, এটা হচ্ছে লবণ সেতুর চিহ্ন, এটার পরিবর্তে আমি একটা প্লাস বসাইলাম। কি বসাবো? প্লাস। এবার এখানে কি আছে? কপার 2 প্লাস কপার, তাহলে দিলাম কপার 2 প্লাস কপার, মাথার উপরে একটা ই নট লিখে দেবো। অর্থাৎ তাহলে এখন এই কোষ বিক্রিয়ার জন্য আমাদের সূত্রটা হবে ইএমএফ ইকুয়াল টু ই নট অফ Fe2 প্লাস প্লাস ই নট অফ কপার 2 প্লাস কপার। জাস্ট এখন এই লোহার জারণ বিভবটা লিখতে হবে, কপারের কি লিখতে হবে? বিজারণ বিভব। তাহলে দেখো তো লোহার জারণ বিভব কত আসতেছে? লোহার জারণ বিভব তো দেওয়াই আছে আমাদের প্রশ্নে লোহার জারণ বিভব দেওয়া আছে না? কত দেওয়া আছে? 0.80। তাহলে 0.80 প্লাস কপারের কি দেওয়া আছে? এটা কপারের কি? এটা বিজারণ বিভব দেওয়া আছে, কি? জারণ বিভব। তাহলে এখন আমরা সবাই জানি যে বিজারণ বিভব জারণ বিভব সেম, জাস্ট কি হয়? চিহ্নটা উল্টা হয়ে যায়। তাহলে এখন এখানে দেওয়া আছে আমাদের জারণ বিভব, তাহলে এটার বিজারণ বিভব কত হবে? প্লাস 0.76। তাহলে যোগ করলে কত আসে? 6 8 আর 7 15 5 হাতে আমার 1 1.56 ভোল্টেজ। এটা 1.56 ভোল্টেজ। ওকে, ক্লিয়ার? এটুকু ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন আছে এইটুকু নিয়ে? তাহলে আমরা সামনের দিকে আরো কয়েকটা ম্যাথ দেখবো, ঠিক আছে? এই সূত্রেরই আমরা আরো বেশ কয়েকটা ম্যাথ দেখি। একটু প্রশ্ন বের করি, একটা ভার্সিটি প্রশ্ন বের করি, প্রশ্ন বের করে করে আমি সলভ করাই। ওকে, কারো কোনো বুঝতে সমস্যা আছে? ওকে, গুড, ক্লিয়ার। তাহলে আমি একটা ভার্সিটি প্রশ্ন বের করছি, এটা হচ্ছে রাবির এফ ইউনিটে আসছে। আমি কোশ্চেনটা লিখি। রাবিতে আসছে কত সালে? এটা 17-18 সালে আসছে। রাবির 17-18 সালে একটা প্রশ্ন,
এটা একটু সলভ করি। এতক্ষণ দেওয়া ছিল সেল ডায়াগ্রাম, এখন মনে করো সেল ডায়াগ্রাম দেওয়া নাই, এখন দেওয়া আছে রিয়াকশন। রিয়াকশনটা কি দেওয়া আছে? ম্যাগনেসিয়াম তারপরে হচ্ছে গিয়ে তোমার দাঁড়াও, ম্যাগনেসিয়াম প্লাস 2Ag, তাহলে ম্যাগনেসিয়াম কি দেওয়া আছে এখানে? ম্যাগনেসিয়াম প্লাস 2Ag প্লাস বিক্রিয়া করে উৎপন্ন করতেছে তোমার ম্যাগনেসিয়াম 2 প্লাস 2Ag। এখন এই বিক্রিয়ার ইএমএফ নির্ণয় করতে বলছে, এই বিক্রিয়ার কি বের করতে বলছে? ইএমএফ বের করতে বলছে। এক্ষেত্রে তোমার দেওয়া আছে ই নট অফ ম্যাগনেসিয়াম 2 প্লাস ইকুয়াল প্লাস 2.36 এবং ই নট অফ সিলভার প্লাস দেওয়া আছে তোমার -0.80, এটা দেওয়া আছে, ঠিক আছে, এটা দেওয়া আছে। তো এখন আমরা এখান থেকে ইএমএফ বের করব। তাহলে এবার দেখো ইএমএফটা যদি বের করি তার আগে এখান থেকে আমাদের সেল ডায়াগ্রামে কনভার্ট করতে হবে। আমরা কি করব? সেল ডায়াগ্রাম একটু কনভার্ট করা শিখি, যে রিয়াকশন থেকে কিভাবে আমরা সেল ডায়াগ্রাম পাবো। তো দেখো ম্যাগনেসিয়াম এবং সিলভার এই দুজনের ভিতরে কে উপরে? ম্যাগনেসিয়াম এবং সিলভার এই দুজনের ভিতরে কে উপরে? ম্যাগনেসিয়াম উপরে। তার মানে ম্যাগনেসিয়াম এখানে অ্যানোড হিসাবে কাজ করবে আর সিলভার এখানে কি হিসাবে কাজ করবে? ক্যাথোড হিসাবে। তো আমরা যে সেল ডায়াগ্রামটা লিখি, সেল ডায়াগ্রাম লেখার সময় আগে অ্যানোড লিখি, তারপরে কি লিখি? ক্যাথোড। এটা মাথায় রাখবা। সেল ডায়াগ্রাম আমরা যখন লিখি তখন আগে লিখি অ্যানোড, তারপরে লিখি ক্যাথোড। তাহলে আমরা এখান থেকে অ্যানোড কোনটা? ম্যাগনেসিয়াম। তাহলে ম্যাগনেসিয়াম কিসে পরিণত হচ্ছে? ম্যাগনেসিয়াম 2 প্লাসে পরিণত হচ্ছে। লবণ সেতু চিহ্ন দিলাম। সিলভার 2 প্লাস সিলভার প্লাস সেটা কিসে পরিণত হচ্ছে? সিলভারে পরিণত হচ্ছে। বাস, সেল ডায়াগ্রাম খুব ইজিলি পেয়ে গেলাম। তাহলে ইএমএফ ইকুয়াল টু দেখো ই নট অফ, এখানে কি আছে? ম্যাগনেসিয়াম 2 প্লাস। এখানে যা থাকবে সেইভাবে তুমি লিখবা। এবার লবণ সেতুর পরিবর্তে কি দেব? প্লাস দেব। লবণ সেতুর পরিবর্তে কি দেব? প্লাস দেব। এবার এখানে কি আছে? সিলভার প্লাস সিলভার, তাহলে ই নট অফ সিলভার প্লাস সিলভার। এবার দেখো ম্যাগনেসিয়াম 2 প্লাস, মানে ম্যাগনেসিয়ামের কি দেওয়া আছে? জারণ বিভব। আমাদের প্রশ্ন ম্যাগনেসিয়ামের কি দেওয়া আছে? জারণ বিভব দেওয়া আছে। তাহলে ম্যাগনেসিয়ামের জারণ বিভব সরাসরি বসাই দিলাম, প্লাস এখানে আছে কি? সিলভারের বিজারণ বিভব। আর এখানে কি দেওয়া আছে? সিলভারের জারণ বিভব দেওয়া আছে না? তাহলে সিলভারের জারণ বিভবটা কি হবে? উল্টা হয়ে যাবে। উল্টা হলে কত হয়? 0.80। বাদ বাকিটা যোগ করতে হবে। ওকে, বাদ বাকিটা আমাদের যোগ করতে হবে। আর আমি একটু কমপ্লেক্স ম্যাথ খুঁজি, দাঁড়াও একটু কমপ্লেক্স ম্যাথ খুঁজি। কমপ্লেক্স আচ্ছা গেল। এটা বুঝতে পারছো? আই হোপ এটা বুঝতে পারছো, কারো কোনো প্রবলেম নাই। ঠিক আছে, বড় মান মাইনাস ছোট মান কেউ অ্যাপ্লাই করবা না, নিজে আগে একটু বেসিক নিয়ম থেকে করে দেখবা। ঠিক আছে, বেসিক নিয়মে তোমার 10 সেকেন্ড সময় বেশি লাগবে, কিন্তু নাম্বারটা তোমার শিওর হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, তো আমরা প্রথমে যে তড়িৎ রাসায়নিক কোর্স দেখছিলাম সেখানে তোমার অ্যানোডটা কি ছিল? অ্যানোডটা ছিল তোমার হচ্ছে জিঙ্ক এবং ক্যাথোডটা কি ছিল? কপার। তো এদের দ্বারা যে উৎপন্ন কোষ, সেই কোষের ইএমএফ হচ্ছে তোমার 1.10 ভোল্টেজ, 1.10 ভোল্টেজ। তো এইটা হচ্ছে বেসিক্যালি একটা ভোল্টাইক সেল। এটা কি একটা ভোল্টাইক সেল। অনেকে এটাকে গ্যালভানিক সেলও বলে। ঠিক আছে, মানে গ্যালভানিক সেল ভোল্টাইক সেল প্রায় সেমই। গ্যালভানিক সেল হচ্ছে তোমার মানে গ্যালভানিক সেলের ভিতরে হচ্ছে ভোল্টাইক সেল, মানে গ্যালভানিক সেলের একটা টাইপ হচ্ছে ভোল্টাইক সেল। হ্যাঁ, তো এই ভোল্টাইক সেলের তোমার হচ্ছে ভোল্টেজ কত? 1.10 ভোল্টেজ। এটা তোমার হচ্ছে ঢাবিতে 7-8 সালে আসছিল যে সাধারণ অবস্থায় একটি ভোল্টাইক সেলের ইএমএফ কত। সাধারণ অবস্থায় একটি ভোল্টাইক সেলের ইএমএফ কত? তো সরাসরি অ্যান্সার করে দেবো 1.10 ভোল্টেজ। আচ্ছা, এবার আর একটা প্রশ্ন আমি দেখতেছি এখানে, এটা জগন্নাথে আসছিল, সেই প্রশ্নটা আমি একটু তোমাদেরকে এখন সলভ করাবো। কোশ্চেনটা লিখি বোর্ডে। জিঙ্ক পিডিএফ, এটা 4 নম্বর প্রশ্ন। জিঙ্ক 2 প্লাস যার
ই নট ইকুয়াল টু প্লাস 0.76 ভোল্টেজ অ্যানোড হলে, এটা যদি অ্যানোড হয়, অ্যানোড হলে ক্যাথোড রূপে কোনটা ব্যবহার করা যাবে? ক্যাথোড রূপে কোনটি ব্যবহার করা যাবে? ওকে, তো অপশনে কি আছে দেখো, ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম 2+, তারপরে তোমার দেওয়া আছে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম 3+, তারপরে দেওয়া আছে ক্যালসিয়াম, ক্যালসিয়াম 2+, তারপরে দেওয়া আছে কোবাল্ট, কোবাল্ট 2+। তো এটা হচ্ছে আমাদের অপশন। তো তোমরা একটু বলো তো অ্যান্সারটা কি হবে, তোমরা একটু বলো অপশনটা কি হবে, অ্যান্সারটা কি হবে একটু বলো তো। ভাইয়া পিসি ঠিক করেন, পিসিতে কি আছে? দেখি তো কে কি উত্তর দাও। ডি, হ্যাঁ সবাই মোটামুটি ডি বলতেছো, তার মানে তোমরা বুঝতে পারছো। আই হোপ তোমরা বুঝতে পারছো, যেহেতু সবাই ডি বলছো, সো আই হোপ তোমরা বুঝতে পারছো। যাক, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা এখন সামনের টপিকে চলে যাই, ঠিক আছে? এই টপিকে আর না থাকি, আশা করি ইএমএফগুলো পারবা। তোমরা বাসায় বসে প্রচুর প্র্যাকটিস করবা, প্র্যাকটিস না করলে কিন্তু পারবা না। তো মোটামুটি অনুশীলনীতে মানে মেইন বইতে যে ম্যাথগুলো আছে এখান থেকে, সেই মেইন বইয়ের ম্যাথগুলো খুব ভালো করে কাভার করবা, ঠিক আছে? মেইন বইয়ের ম্যাথগুলো খুব ভালো করে কভার করবা। এর পরের টপিকটা হচ্ছে তোমার নিরাপদ পাত্র নির্বাচন। মেয়েদের জন্য এটা খুবই দরকার, ঠিক আছে? মেয়েরা যদি মনে করো যে নিরাপদ পাত্র না পাও, তাহলে বিয়ে করে কিন্তু শান্তি পাবে না, ঠিক আছে? তাই বিয়ের পরে সুন্দরভাবে সুখীভাবে থাকার জন্য নিরাপদ পাত্র অবশ্যই নির্বাচন করতে হবে, বুঝছো? তো নিরাপদ পাত্র নির্বাচন, এখান থেকে তোমার জাহাঙ্গীরনগর ডি ইউনিটে ম্যাথ আসার সম্ভাবনা অনেক বেশি, ম্যাথ না সরি প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। এই জাহাঙ্গীরনগর ডি ইউনিটে এটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। তো নিরাপদ পাত্র আমরা কীভাবে নির্বাচন করব? তো মাঝে মাঝে কোশ্চেন থাকবে এরকম যে FeSO4 দ্রবণকে নিচের কোন পাত্রে রাখা যায়? নিচের কোন পাত্রে রাখা যায়? আমি কিন্তু নিরাপদ পাত্র, ইয়েস আমি অলওয়েজ নিরাপদ, বুঝলি? তো অপশন এ সোডিয়াম, অপশন বি অ্যালুমিনিয়াম, অপশন সি জিঙ্ক, অপশন ডি স্টেনলেস। কোনটা হবে বলতে পারো কেউ? উপায়গুলো বলে দেব। প্রথম উপায় হচ্ছে দেখতে হবে যে ছেলে কোনো মেয়ের সঙ্গে কথা বলে কিনা। যদি দেখো যে না ছেলে মেয়েদের সঙ্গে কথা বলতেছে, তাহলে বুঝবো ওই ছেলের সমস্যা আছে, ঠিক আছে? ইয়েস, ডি স্টেনলেস, স্টেনলেস। হ্যাঁ, যারা যারা স্টেনলেস অ্যান্সার দিচ্ছ তাদের অ্যান্সারটা সঠিক। তো আসো আমরা এগুলো একটু শেখার চেষ্টা করি, আমরা এগুলো একটু শেখার চেষ্টা করি। আবার দেখবা যে এরকম থাকবে যে সোডিয়াম কার্বনেট দ্রবণকে কপারের পাত্রে রাখা হলো, পাত্রে রাখা হলো, কপারের পাত্রে রাখা হলো, তাহলে কোষ বিভব বা ইএমএফ কত? কোষ বিভব বা ইএমএফ কত? পাশে তোমার এখানে ভ্যালু দেওয়া থাকবে। সোডিয়ামের মনে করো জারণ বিভব দেওয়া আছে, কপারের মনে করো জারণ বিভব দেওয়া আছে, এরকম, ঠিক আছে? তো এই ক্ষেত্রে তোমাদেরকে ইএমএফ নির্ণয় করতে বলে। তো এই দুইটা টাইপের কোশ্চেন হতে পারে, এই দুইটা টাইপের কোশ্চেন হতে পারে। তো এখন এটা আমরা খুব সহজে কিভাবে মনে রাখবো, এই নিরাপদ পাত্র আমরা কিভাবে খুব সহজে নির্বাচন করব, এটাই এখন দেখাবো, উপায়গুলো বলে দেব। দেখো, প্রথমে পাত্র, পাত্র দুই প্রকার হতে পারে বা দুইভাবে কাজ করতে পারে। অ্যানোড হিসেবেও কাজ করতে পারে, ক্যাথোড হিসেবেও কাজ করতে পারে, ঠিক আছে? পাত্র কয়ভাবে কাজ করতে পারে?
অ্যানোড হিসাবেও কাজ করতে পারে, আবার ক্যাথোড হিসাবেও কাজ করতে পারে। তো তোমরা দেখছো অ্যানোডে কি ঘটে, জারণ ঘটে অলওয়েজ। তোমরা সবাই জানো যে অ্যানোডে কি ঘটে, জারণ ঘটে। অ্যানোডে কি ঘটে, জারণ ঘটে। তো জারণ মানে কি, ক্ষয়। জারণ প্রক্রিয়া মানেই হচ্ছে ক্ষয়। জারণ প্রক্রিয়া মানে কি, ক্ষয়। যেমন ধরো যে Fe+O2 উৎপন্ন করতেছে তোমার Fe2O3, এই যে মরিচা পড়তেছে, তাহলে এটা কি একটা জারণ প্রক্রিয়া না? লোহার ক্ষয় হয়ে যাচ্ছে। মরিচা পড়া মানে কি, লোহার ক্ষয় হয়ে যাওয়া। তাহলে জারণ প্রক্রিয়া মানেই কি, ক্ষয়। তাহলে যেহেতু অ্যানোডে জারণ ঘটে, তার মানে অ্যানোডের কি হয়, ক্ষয় হয়। এখন পাত্র যদি অ্যানোড হয়, তার মানে পাত্রের তখন কি হবে, ক্ষয় হবে। তখন কি সেই পাত্রে দ্রবণ রাখা যাবে, যাবে না। তাহলে পাত্র যদি অ্যানোড হয়, তখন পাত্রে দ্রবণ রাখা যাবে না, দ্রবণ রাখা যাবে না। বাট পাত্র যদি ক্যাথোড হয়, ক্যাথোডে কিন্তু তোমার কোনো ক্ষয় হয় না, কারণ ক্যাথোডে চলে কি, বিজারণ প্রক্রিয়া। তার মানে পাত্র যদি তোমার ক্যাথোড হিসেবে আচরণ করে, তাহলে তখন দ্রবণ রাখা যাবে, দ্রবণ রাখা যাবে। ক্লিয়ার এটুকু? আচ্ছা আসো, তো যদি দ্রবণ রাখা না যায়, তখন মনে রাখবা তখন ইএমএফটা হবে ধনাত্মক। তখন ইএমএফটা কি হবে, ধনাত্মক হবে। আর যদি দ্রবণ রাখা যাবে, যদি যায়, তখন ইএমএফটা হবে ঋণাত্মক। বা ইএমএফ ধনাত্মক হওয়া মানে হচ্ছে কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্ত, আর ইএমএফ ঋণাত্মক হওয়া মানে হচ্ছে কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্ত নয়। তাহলে যখন কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে না, তখন দ্রবণটা রাখা যাবে। আর যখন কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে, অর্থাৎ ইএমএফ এর ভ্যালু পজিটিভ হবে, তখন দ্রবণ রাখা যাবে না। ওকে, হ্যাঁ, তাহলে ক্যাথোডটা ভালো ছেলে, ইয়েস, ক্যাথোড ভালো ছেলে। এই যে আমি একটা ক্যাথোড। হ্যাঁ, আচ্ছা, তারপরে দেখো তো এখন প্রথম কোশ্চেনটা কি ছিল, প্রথম কোশ্চেনটা আমি চেঞ্জ করে দিচ্ছি, দাঁড়াও। ধরো অ্যালুমিনিয়ামের পাত্রে FeSO4 রাখা যাবে কি, অ্যালুমিনিয়ামের পাত্রে FeSO4 রাখা যাবে কি, প্রশ্ন এই। ঠিক আছে, অ্যালুমিনিয়ামের পাত্রে Fe ফেরাস সালফেট রাখা যাবে কি, বলতে পারো? নূর আলম অ্যানোড, এই যে নূর আলম হচ্ছে অ্যানোড। এই আমি কিন্তু ক্যাথোড, পিওর ক্যাথোড, শুধু ক্যাথোড না, 100% বিশুদ্ধ ক্যাথোড ছেলে আমি। ঠিক আছে, জিএফ এর বাধ্য বিএফ থাকে। আস্তাগফিরুল্লাহ, হোয়াট ইজ জিএফ? আমি তো জিএফ মানে বুঝি না, আমি তো জানি জিএফ মানে গুড ফ্রেন্ড। হ্যাঁ, আমি তো অন্য কোনো কিছু জানতাম না। হ্যাঁ, আমি বিশুদ্ধ ক্যাথোড। এই যে চঞ্চল আমারে বুঝতে পারছে, ইয়েস। আচ্ছা, কেউ লিখতেছো না, কেউ লিখতেছো যাবে। একটু হিসাব করো, একটু অ্যালুমিনিয়ামের পাত্রে ফেরাস সালফেট রাখা যাবে কি না। শোনো, জাহাঙ্গীরনগর ডি ইউনিট, এ ইউনিট, রাজশাহী সি ইউনিটের জন্য এই যে সক্রিয়তা সিরিজ, সক্রিয়তা সিরিজটা খুব ভালো করে মনে রাখবা। কি বললাম? জাহাঙ্গীরনগর এ ইউনিট, ডি ইউনিট, সি ইউনিট, রাবির সি ইউনিট, এইগুলোর জন্য সক্রিয়তা সিরিজ যদি কারো মুখস্থ না থাকে, আমি বলবো সে হলে যায়ও না, কারণ প্রশ্ন মাস্ট আসবে। বিশেষ করে ডি ইউনিটে প্রশ্ন এসে গেছে, জাহাঙ্গীরনগর ডি ইউনিটে এখান থেকে প্রশ্ন এসে গেছে, এই সক্রিয়তা সিরিজ সংক্রান্ত প্রশ্ন আসছে। সক্রিয়তা সিরিজ আমি আরও পড়াবো, এখানে কিন্তু সক্রিয়তা সিরিজ শেষ না, সামনে আরও পড়াবো সক্রিয়তা সিরিজ একটু পরই। যদি কারো সক্রিয়তা সিরিজ মনে না থাকে, তাহলে তার হলে দেওয়ার দরকার নাই। আর যদি মনে রাখতে চাও, তাহলে আজকে ক্লাস শেষ হওয়ার পর যাদের এখনও সক্রিয়তা সিরিজ পড়া হয় নাই, তারা শপথ দেবা যে আজকে ক্লাসের পরে সক্রিয়তা সিরিজ অ্যাট এনি কস্ট আমি অন্তস্থ, কণ্ঠস্থ, মুখস্থ করে ফেলবো। যদি মুখস্থ না করতে পারো, তাহলে কালকের পরীক্ষায় ফেল মারবা। কালকে যে প্রশ্ন করছি সবই সক্রিয়তা সিরিজ থেকে প্রশ্ন দিছি। আচ্ছা, জিএফ মানে অনেকেই লিখতেছে গ্রোথ ফ্যাক্টর। ওকে, দেখতে পাচ্ছ তোমরা? আই হোপ দেখতে পাচ্ছ। দেখো তো লিথিয়াম, পটাশিয়াম, বেরিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, ফেরাম। ঠিক আছে, তো আপাতত এইটুকু লিখি, কারণ এইটুকু লিখলেই আমাদের যথেষ্ট।
তো খেয়াল করো এখানে আছে কি অ্যালুমিনিয়াম এবং এখানে আছে লোহা, তাহলে আমাদের কাজ হচ্ছে অ্যালুমিনিয়াম এবং লোহা নিয়ে। তো দেখো তো পাত্রটা কিসের তৈরি, পাত্র হচ্ছে অ্যালুমিনিয়াম আর দ্রবণটা কি লোহার। তো অ্যালুমিনিয়াম উপরে না লোহা উপরে, নিশ্চয়ই অ্যালুমিনিয়াম উপরে, নিশ্চয়ই কে উপরে, অ্যালুমিনিয়াম উপরে। তার মানে অ্যালুমিনিয়ামটা হচ্ছে তোমার অ্যানোড আর লোহাটা কি ক্যাথোড। তাহলে দেখো তো এইখানে পাত্রটা কি হিসাবে কাজ করতেছে, অ্যানোড হিসাবে কাজ করতেছে না। এই তিথি খেয়াল করো ভালো করে, ঠিক আছে তিথি সর্দার ভালো করে খেয়াল করো, এই এখানে অ্যালুমিনিয়ামটা কি হিসাবে কাজ করতেছে, অ্যানোড হিসাবে কাজ করতেছে। তাহলে আমি কি বলছিলাম, পাত্র যদি অ্যানোড হয়, পাত্র অ্যানোড হলে কি রাখা যাবে, দ্রবণ রাখা যাবে না, যাবে না। ক্লিয়ার, ক্লিয়ার। আই হোপ বুঝতে পারছো। তাহলে আমাদের এই নিরাপদ পাত্র নির্বাচন শেষ। এবার এই নিরাপদ পাত্র নির্বাচনে যদি ইএমএফ নির্ণয় করতে আসে, ইএমএফ নিরাপদ পাত্র থেকে যদি ইএমএফ নির্ণয় করতে আসে, তাহলে মনে রাখবা পাত্রের ইএমএফ ইকুয়াল পাত্রের জারণ বিভব প্লাস পাত্রের জারণ বিভব প্লাস প্লাস দ্রবণের জারণ বিভব। ঠিক আছে, পাত্রের যদি ইএমএফ নির্ণয় করতে আসে তাহলে পাত্রের জারণ বিভব প্লাস দ্রবণের, পাত্রের জারণ মাইনাস সরি মাইনাস দ্রবণের জারণ বিভব। ওকে, তো কোশ্চেনটা এরকম যে সোডিয়াম কার্বনেট দ্রবণকে লোহা এর পাত্রে রাখা হলো, পাত্রের ইএমএফ কত। ঠিক আছে, চাইছে কি তোমার কাছে পাত্রের ইএমএফ কত চাইছে। তো সঙ্গে অপশন দেওয়া আছে, মনে করো মানে অপশন প্রশ্ন আরও দেওয়া আছে, ই নট অফ সোডিয়াম প্লাস মনে করো দেওয়া আছে, আমি জাস্ট একটা ভ্যালু ধরে নিচ্ছি, প্লাস 0.70 ভোল্টেজ, আর ই নট অফ Fe2 প্লাস Fe প্লাস 0.44 ভোল্টেজ, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে। এই দীপ কাপালি, রাবির শিক্ষার্থীরা নাকি আম খেয়ে দিন পার করে দিচ্ছে। ওরে বেডা, মানে খাইতে গেলে আম, বসতে গেলে আম, ঘুমাইতে গেলে আম, হাঁকতে গেলে আম, এরকম না আসলে। ঠিক আছে, বিশ্বাস কর আর না কর, আমি এখন পর্যন্ত একটা আম খাইনি। অবশ্য হ্যাঁ, আমার বাসার পাশে অনেকগুলো আম গাছ আছে। তা আমি হচ্ছে মাঝে মাঝে রাত্রেবেলা যাই চুরি টুরি করে 2-4টা কাঁচা আম নিয়ে আসি, আইসা মনে কর যে কাঁচা মরিচ, তারপরে হচ্ছে গিয়া ওই যে লবণ টবণ মাখায় খুব মজা করে খাই। কিন্তু ওইরকম যে আম মনে করতেছিস এরকম না। হ্যাঁ, তবে রাবিতে পড়লে একটা মজার ব্যাপার কি, রাবিতে অনেক ফল গাছ আছে রাবিতে। হ্যাঁ, আম গাছের তো অভাব নাই, মানে তোর ক্লাসরুম থেকে বের হয়ে তুই আম গাছ দেখবি, ক্লাসরুমের ভিতরে বসে আম গাছ দেখবি, আম বাগান, লিচু বাগান, কাঁঠাল বাগান, মানে রাবিতে এই 3টা ফল গাছের কোনো অভাব নাই। তো এইগুলো আবার শিক্ষার্থীরা খাইতে পারে। ঠিক আছে, শিক্ষার্থীরা অ্যাট এনি টাইম মনে করো পেরে খাইতে পারবে, কোনো সমস্যা হবে না। এখন দেখো যে আমাদের এখান থেকে কি নির্ণয় করতে বলছে, একা একা খাওয়া ঠিক না ভাইয়া। হ্যাঁ, তোদের যদি খাইতে ইচ্ছা করে আমার বাসায় চলে, আমার বাসার পাশে আবার মানুষ শুনলে আবার সমস্যা, আস্তে আস্তেই বলি। বাসার পাশে যতগুলো আম গাছ আছে প্রত্যেকটা আম গাছের আম আমি চুরি করে টেস্ট করেছি। আচ্ছা, -1.14। গাব গাছ নাই, গাব গাছ থাকলে তো গাব খাইতাম, কিন্তু কপাল বলো, মানে কপালের এতটাই খারাপ যে গাব গাছ নাই। হ্যাঁ, রাজশাহীতে গাব গাছ নাই এরকম মতো। রাজশাহীতে মনে রাখবা যে যার একটা বাড়ি আছে, তার মানে যার একটা গাছ আছে তার একটা আম গাছ আছে। মানে রাজশাহীতে যদি কোনো ব্যক্তি বলে যে আমার একটা গাছ আছে, তাহলে বুঝবা সেই গাছটা আম গাছ। ঠিক আছে, হ্যাঁ, ইবলিসে গেলেই দেখা যায় অনেক কিছু, ইবলিসে গেলে তো অনেক কিছুই দেখা যায়। কি দেখা যায় এটা আমরা আবার ক্লাসে না বলি, হ্যাঁ, ছেলে পেলে লজ্জা পাবে।
খাইতে পারবো না ভাই, দেখে কি করব? খাইতে পারবো না কেন? অবশ্যই খাইতে পারবা, অবশ্যই খাইতে পারবা। রাবিতে যে ফলগুলো হয় এগুলো অবশ্যই খাইতে পারবে, এগুলো স্টুডেন্টদের জন্য হচ্ছে তোমার ফ্রি, ঠিক আছে? স্টুডেন্টরা পারলে কেউ কিছু বলে না। রাজশাহী ইকুয়াল টু আম গাছ, না রাজশাহী আর আম গাছ সেম না। ওকে, আচ্ছা, তো দেখো আমাদের কাছে একটা প্রশ্ন আসছে, সোডিয়াম কার্বনেট দ্রবণকে লোহার পাত্রে রাখা যাবে কি না? তাহলে পাত্রের ইএমএফ কত? তাহলে আমরা পাত্রের ইএমএফ নির্ণয় করব। তাহলে ইএমএফ ইকুয়াল টু, দেখো তো সূত্র কি বলে, পাত্রের জারণ বিভব। পাত্রকে দেখো তো, পাত্র হচ্ছে গিয়ে তোমার লোহা, পাত্র কি লোহা, তাহলে লোহার জারণ বিভব কত আসতেছে দেখো তো। আচ্ছা, এটা একটু কম হবে, মনে করো যে সোডিয়ামেরটা আরও কম হবে, বানায় ফেলে দিচ্ছ তো। সোডিয়ামটা মনে করো 0.30, সোডিয়ামটা মনে করো 0.30, বাস 0.70 দিই না, ঠিকই আছে, 0.70 দিচ্ছি। আচ্ছা, তো দেখো তোমার এখানে লোহার মানে পাত্রের জারণ বিভব, পাত্রকে লোহা না, তাহলে লোহার জারণ বিভব কত হবে? -0.44 ভোল্টেজ। মাইনাস কি? দ্রবণের জারণ বিভব। এখন দ্রবণের জারণ বিভব কত? +0.70, তাহলে -0.70। তাহলে যদি আমরা যোগ করি তাহলে আসে -1.14 ভোল্টেজ। কি আসে? -1.14 ভোল্টেজ আসতেছে। তাহলে দেখো তো মাইনাস আসতেছে না, নেগেটিভ আসতেছে। তাহলে নেগেটিভ আসলে সেটা কি হয়? ইএমএফ যদি নেগেটিভ হয় তখন কোষ বিক্রিয়া কি স্বতঃস্ফূর্ত হয়? না। তাহলে আমি বলতে পারি কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্ত না, কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্ত না। কোষ বিক্রিয়া যদি স্বতঃস্ফূর্ত না হয়, কোষ বিক্রিয়া যদি স্বতঃস্ফূর্ত না হয় তাহলে কি দ্রবণ রাখা যাবে? হ্যাঁ, রাখা যাবে, রাখা যাবে। ক্লিয়ার? ইয়েস, রাখা যাবে। এবার একটা জিনিস চিন্তা করো, দেখো এখানে আছে কি সোডিয়াম এবং এখানে আছে কি লোহা। তো সোডিয়াম উপরে না লোহা উপরে? সোডিয়াম উপরে আর লোহা কি নিচে। তাহলে লোহা কি হিসাবে কাজ করবে? ক্যাথোড না অ্যানোড? ক্যাথোড হিসাবে কাজ করবে। তাহলে আমি বুঝতে পারতেছি যে পাত্র ক্যাথোড হয়ে যাচ্ছে, আর পাত্র ক্যাথোড হয়ে যাওয়া মানে কি দ্রবণটা রাখা যাবে। সিম্পল, দেখছো সব দিক থেকেই কিন্তু মিলে গেছে, সব দিক থেকেই মিলে গেছে। আবার বোঝাবো তাই তো? ওকে, আমি আবারও বোঝাচ্ছি। তোমাকে যদি পাত্রের ইএমএফ নির্ণয় করতে বলে, তোমাকে যদি পাত্রের ইএমএফ নির্ণয় করতে বলে, সোজা কথা সূত্র হচ্ছে পাত্রের জারণ বিভব মাইনাস দ্রবণের জারণ বিভব। ঠিক আছে, পাত্রের জারণ বিভব মাইনাস দ্রবণের জারণ বিভব, সূত্র হচ্ছে এইটা। তাহলে এবার আমরা ইএমএফ নির্ণয় করি। দেখো খেয়াল করো, যারা যারা বোঝো নাই ভালো করে খেয়াল করো। পাত্রের জারণ বিভব, পাত্রকে লোহা, এখানে লোহার কি দেওয়া আছে? বিজারণ বিভব দেওয়া আছে না? লোহার কি দেওয়া আছে? বিজারণ বিভব। কি করে বুঝলাম? Fe2+ কিসে পরিণত হচ্ছে? Fe তে পরিণত হচ্ছে। Fe2+ কিসে পরিণত হচ্ছে? লোহাতে পরিণত হচ্ছে। মানে Fe2+ দুইটা ইলেকট্রন গ্রহণ করে Fe তে পরিণত হচ্ছে। তাহলে ইলেকট্রন গ্রহণ হচ্ছে এখানে, তার মানে এটা কি বিভব, কি বিক্রিয়া? বিজারণ বিক্রিয়া। তাহলে এটা কোন বিভব? বিজারণ বিভব। তাহলে এইখানে যে লোহার কোনটা দেওয়া আছে? বিজারণ বিভব দেওয়া আছে। তাহলে আমাদের লাগবে কি? জারণ বিভব লাগবে, আমাদের লাগবে জারণ বিভব। তাহলে জারণ বিভবটা কি হবে? উল্টো হবে। তাহলে উল্টো হলে কত হবে? -0.44 ভোল্টেজ। এবার সূত্রের মাইনাস বসাইলাম, সূত্রের মাইনাস কি বলছে এখানে? দ্রবণের জারণ বিভব বলছে কি? দ্রবণের জারণ বিভব। দ্রবণটাকে সোডিয়াম, দ্রবণটাকে সোডিয়াম। তাহলে এখন দেখো তো এখানে সোডিয়ামের কি দেওয়া আছে? জারণ বিভব দেওয়া আছে না? কারণ সোডিয়াম, খেয়াল করো, সোডিয়াম কিসে পরিণত হচ্ছে? সোডিয়াম প্লাসে পরিণত হচ্ছে। অর্থাৎ সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করতেছে কয়টা? একটা। সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে সে সোডিয়াম প্লাসে পরিণত হচ্ছে। তাহলে এটা কি হয়ে যাবে? নিশ্চয়ই তোমার এরকমই থাকবে, এটার তো কোনো চেঞ্জ হবে না। তাহলে 0.70 বসাই দিলাম। তাহলে আলটিমেটলি আসতেছে দেখো -1.14 ভোল্টেজ। তাহলে ইএমএফ ভ্যালু কি আসতেছে? নেগেটিভ আসতেছে না? ইএমএফ ভ্যালু কি আসতেছে? নেগেটিভ আসতেছে। আর আমরা কি জানি? ইএমএফ এর ভ্যালু নেগেটিভ হওয়া মানে কি? কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্ত না। আর কোষ বিক্রিয়া যদি স্বতঃস্ফূর্ত না হয় তখন কি পাত্রে দ্রবণ রাখা যাবে? হ্যাঁ, রাখা যাবে। বুঝাতে পারছি? ভাই পাত্রকে অলওয়েজ অ্যানোড ধরেই করতে হবে। হ্যাঁ, পাত্রকে অ্যানোড ধরেই করতে হবে। ইয়েস, তোমরা যখন এই ম্যাথটা করবা তখন মানে ম্যাথ করার সময় কথাটা বুঝো, ম্যাথ করার সময় পাত্রকে অ্যানোড ধরে করতে হবে। তুমি যদি পাত্রকে অ্যানোড না ধরে করো তাহলে মনে করো আর হলো না। ঠিক আছে, তাইলে কিন্তু আর হলো না।
বুঝছো তোমরা? ওকে, তাহলে এবার আমরা পরের টপিকে চলে যাই। সক্রিয়তা সিরিজ থেকে যত রকম প্রশ্ন আসতে পারে আমরা এবার সেগুলো দেখব। আর হ্যাঁ, জাহাঙ্গীরনগর ডি ইউনিটের জন্য তোমরা এখান থেকে পড়বা যে তোমরা ড্রাইসেলের কোষ বিভব কত, তারপরে ক্যালকুলেটরের কোষ বিভব কত, ঠিক আছে, হাইড্রোজেন ফুয়েল সেলের কোষ বিভব কত, এগুলো কিন্তু তোমাদের পড়তে হবে। হ্যাঁ, এগুলো কিন্তু আমি আর ক্লাসে বলবো না, কারণ এগুলো হচ্ছে মুখস্থ টপিক। অবশ্যই মেইন বই রিডিং পড়বা। যাদের টার্গেট জাহাঙ্গীরনগর ডি ইউনিট, মেইন বই না পড়ে কেউ জাহাঙ্গীরনগর ডি ইউনিট পরীক্ষা দিতে যাবে না, মেইন বইটা খুব ভালো করে পড়বা। জাহাঙ্গীরনগর ডি ইউনিটের আমার কাছে অনেকেই জিজ্ঞেস করো যে ভাই আমি রাবির জন্য কোন বইটা কিনবো, অমুকের জন্য তো কোন বইটা কিনবো। তো কথা হচ্ছে কি ভাই, জাহাঙ্গীরনগর ডি ইউনিটের জন্য কেউ যদি জিজ্ঞেস করে যে ভাই কোন বইটা কিনবো, তারে আমি অলওয়েজ বলি মেইন বই পড়তে। তুমি দেখবা যে জাহাঙ্গীরনগর ডি ইউনিটে অলওয়েজ মেইন বই থেকে প্রশ্ন হয়, কোনো কনসেপ্ট বুকে কোনো কাজ হবে না। জাহাঙ্গীরনগর ডি ইউনিটে চান্স পাইতে গেলে মেইন বই ছাড়া কোনো বিকল্প নাই। সো মেইন বই খুব ভালো করে খাইয়ে ফেলবা, একদম ভালো করে খাইয়ে ফেলবা, বিশেষ করে মেইন বই রিডিং লাইন বাই লাইন, মেইন বই রিডিং লাইন বাই লাইন। ওকে, তো এবার আমরা সক্রিয়তা সিরিজ সম্পর্কে একটু জানবো। তো সক্রিয়তা সিরিজটা আমরা একটু লিখি। লিথিয়াম সবার উপরে, পটাশিয়াম সবার মোটামুটি সক্রিয়তা সিরিজ জানা আছে। সক্রিয়তা সিরিজ মোটামুটি সবারই জানা আছে। অনেকে অনেক ধরনের ছন্দ অ্যাপ্লাই করে এটা মনে রাখো, অনেকেই অনেক ধরনের ছন্দ অ্যাপ্লাই করো। সো আমি আর নতুন করে কোনো ছন্দ দিচ্ছি না, কারণ সবারই মোটামুটি কম বেশি ছন্দ জানা আছে। লিথিয়াম, পটাশিয়াম, বেরিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, ফেরাম, প্লাম্বাম, স্টেনাস, মাঝখানে ক্যাডমিয়াম আছে, এগুলো আমি বাদ দিয়ে গেছি, ঠিক আছে, কারণ বোর্ডে আর ধরবে না তাহলে। কালো, ওকে, এইটা হচ্ছে আমাদের সক্রিয়তা সিরিজ, ঠিক আছে, এটা আমাদের সক্রিয়তা সিরিজ। হ্যাঁ, ম্যাঙ্গানিজ আছে, আমি লিখি নাই, কারণ যদি বড় হয়ে যায় তখন হচ্ছে গিয়ে আবার তোমার হচ্ছে ঝামেলা আছে। তো খেয়াল করো, এই সক্রিয়তা সিরিজের উপর থেকে নিচে গেলে কি হয়, সক্রিয়তা হ্রাস পায় না বৃদ্ধি পায়? তাহলে প্রথম কথা হচ্ছে উপর থেকে নিচে গেলে সক্রিয়তা হ্রাস পায়। প্রশ্ন ব্যাংক খুলবা, এখান থেকে প্রশ্ন পাবা যে নিচের কোন মৌলটির সক্রিয়তা বেশি, নিচের কোন মৌলটির সক্রিয়তা কম, নিচের কোন মৌলটির সক্রিয়তা বেশি, নিচের কোন মৌলটির সক্রিয়তা কম, এই টাইপের প্রশ্ন এখান থেকে হবে। তো সক্রিয়তা হ্রাস পায়। তো এখন আশা করি এইখান থেকে যদি এরকম প্রশ্ন আসে যে সক্রিয়তা কার বেশি কার কম, তাহলে পারবা, যদি এইটা মনে থাকে। আশা করি সবারই এটা মনে আছে। আচ্ছা, এই গেল একটা এমসিকিউ। 2 নম্বরে মনে রাখবা, বিজারণ বিভব বৃদ্ধি পায়। উপর থেকে নিচে গেলে কি হয়, বিজারণ বিভব বৃদ্ধি পায়। মনে রাখবা, ব ব ব, কি বললাম, ব ব ব। তাহলে বতে বিজারণ, বতে বিভব, বতে বৃদ্ধি। উপর থেকে নিচে গেলে বিজারণ বিভব বৃদ্ধি পায়, ঠিক আছে। উপর থেকে নিচে গেলে কি হয়, বিজারণ বিভব বৃদ্ধি পায়। এখন প্রশ্ন আসতে পারে যে নিচের কোন মৌলটির বা নিচের কোন আয়নটির বিজারণ বিভব বেশি, নিচের কোন আয়নটির বিজারণ বিভব বেশি, এরকম টাইপের প্রশ্ন আসতে পারে। তো যদি আসে তাহলে দেখো, যার অবস্থান নিচে হবে, তার কি বিজারণ বিভব বেশি। ফর এক্সাম্পল মনে করো যে আমি এই 4টা মৌল নিয়ে কাজ করতেছি, কি, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক। তাহলে সোডিয়ামের বিজারণ বিভব ম্যাগনেসিয়ামের বিজারণ বিভবের চেয়ে বেশি, ম্যাগনেসিয়ামের বিজারণ বিভব বৃদ্ধি পাচ্ছে। সোডিয়ামের চেয়ে ম্যাগনেসিয়ামের বেশি, ম্যাগনেসিয়ামের চেয়ে কার, অ্যালুমিনিয়ামের বেশি। তাহলে ই নট অ্যালুমিনিয়াম 3+ অ্যালুমিনিয়ামের নিচে কে, জিঙ্ক। তাহলে জিঙ্কের বিজারণ বিভব কি, আরও বেশি। তাহলে ই নট জিঙ্ক 2+ জিঙ্ক। ওকে, এই টাইপের প্রশ্ন হতে পারে কিন্তু। দুই মিনিট ব্রেক।
না 2 মিনিট ব্রেক দেওয়ার দরকার নাই, আমাদের টপিক প্রায় শেষ, ঠিক আছে, আমাদের ক্লাসের টপিক প্রায় শেষ। এইটা পড়ানোর পরে আর 2-একটা টপিক আছে যেগুলো আমি মুখে মুখে বলে দেবো, ঠিক আছে। আমাদের মোটামুটি বোঝার মতো টপিক এখান থেকে শেষ। হাইড্রোজেন ফুয়েল সেল তো তোমাদের ইয়াতে নাই, শর্ট সিলেবাসে আছে নাই, হাইড্রোজেন ফুয়েল সেল শর্ট সিলেবাসে নাই। তো ওখানে একটা ছক পাবা বইতে, ওই ছকটা পড়লেই হয়ে যাবে হাইড্রোজেন ফুয়েল সেল থেকে। ওকে, আচ্ছা দেখো তো 2 নম্বরে কি পড়ছিলাম আমরা? বিজারণ বিভব বৃদ্ধি পায়। উপর থেকে নিচে গেলে কি হয়? বিজারণ বিভব বৃদ্ধি পায়। কীভাবে মনে রাখছিলাম? ব ব ব। তাহলে বিজারণ বিভব যদি বৃদ্ধি পায় তাহলে জারণ বিভব কি হবে? হ্রাস পাবে। জারণ বিভব হ্রাস পাবে। তাহলে বিজারণ বিভব যদি বৃদ্ধি পায় জারণ বিভব কি হবে? হ্রাস পাবে। ওকে, আচ্ছা তাহলে তোমরা বুঝতেই পারতেছো যে এই যে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, এর চারজনের ভিতরে কার জারণ বিভব সবচেয়ে বেশি? নিশ্চয়ই সোডিয়ামের জারণ বিভব সবচেয়ে বেশি এবং জিঙ্কের জারণ বিভব সবচেয়ে কম, এই যে চারজনের ভিতরে। আচ্ছা, 4 নম্বরে হচ্ছে তোমার চার্জ মুক্ত হওয়ার প্রবণতা বৃদ্ধি পায়। এবং এখান থেকে এমসিকিউ পাওয়ার সম্ভাবনা আছে। চার্জ মুক্ত হওয়ার প্রবণতা বৃদ্ধি পায়। ওকে, তো চার্জ মুক্ত হওয়ার প্রবণতা মানেটা কি দেখো? ধরো যে আমার হাতে হাত করা আছে, আমার হাতে কি আছে? হাত করা আছে। তাহলে এখন আমি হাত করা মুক্ত না যুক্ত? মানে আমার হাতে মনে করো শিকল আছে, শিকল, তাহলে আমি এখন শিকল যুক্ত। তো আমি এটাকে ভেঙে ফেললাম, ভেঙে ফেললে এখন আমি কি? শিকল মুক্ত, তাই না? ব্যাপারটা তো এরকমই। তো এখন দেখো আমি এটা মৌল লিখলাম, মৌলটার মাথায় একটা প্লাস দিলাম, তাহলে এটা হচ্ছে সোডিয়াম প্লাস। এটা কি? সোডিয়াম প্লাস। তো এখন এটা কি চার্জ যুক্ত না মুক্ত? নিশ্চয়ই চার্জ যুক্ত। এটা কি? চার্জ যুক্ত, কারণ এটার মাথায় কি আছে? একটা প্লাস চিহ্ন আছে। এটা হচ্ছে চার্জ যুক্ত। এখন এটা কিভাবে চার্জ মুক্ত হতে পারে? একটু চিন্তা করো তো, এটা কিভাবে চার্জ মুক্ত হতে পারে? সোডিয়াম প্লাস কি করলো? ইলেকট্রন গ্রহণ করলো। কি করলো? 1 মোল ইলেকট্রন গ্রহণ করলো। গ্রহণ করে সে কিসে পরিণত হলো? সোডিয়ামে পরিণত হলো। তাহলে দেখো তো এখন সে কি চার্জ আছে? তার কি কোনো চার্জ আছে মাথায়? নাই। তাহলে এখন সে কি? চার্জ মুক্ত, তাই না? তাহলে আমি বলতে পারি যে চার্জ মুক্ত হওয়া মানে কি? ইলেকট্রন গ্রহণ করা। চার্জ মুক্ত হওয়া মানে কি? ইলেকট্রন গ্রহণ করা। ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বৃদ্ধি পায়। তাহলে উপর থেকে নিচে গেলে চার্জ মুক্ত হওয়ার প্রবণতা বৃদ্ধি পায়, অর্থাৎ ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বৃদ্ধি পায়। দ্যাট মিনস এখন যদি আমাকে প্রশ্ন করে যে নিচের কোনটির চার্জ মুক্ত হওয়ার প্রবণতা সবচেয়ে বেশি, ধরো আমার কাছে 4টা মৌল আছে, এই যে অপশনে মনে করো এই 4টা মৌল আছে, স্টেনাস, হাইড্রোজেন, কপার আর কি দেওয়া আছে? মার্কারি। তো এই 4 জনের ভিতর তোমরাই বলো, এই 4 জনের ভিতরে কার চার্জ মুক্ত হওয়ার প্রবণতা সবচেয়ে কম আর কার চার্জ মুক্ত হওয়ার প্রবণতা সবচেয়ে বেশি? ওকে, আশা করি এই তো বুঝতে পারছো এই জি এর সবচেয়ে বেশি। তাহলে কারো কোনো প্রবলেম আছে? নাই। এখন যদি বলে নিচের কোনটির ইলেকট্রন গ্রহণ করার মানে এই 4 জনের ভিতরে কোনটার ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা সবচেয়ে বেশি, সেক্ষেত্রে অ্যান্সার কি হবে? এইচ জি। সেক্ষেত্রে অ্যান্সার কি হবে? এইচ জি, ঠিক আছে। যদি বলে এই যে এই 4 জনের ভিতরে ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা কার কম, এই 4 জনের ভিতরে ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা কার কম, অ্যান্সার তখন কি হবে একটু বলো তো? ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা কার কম? ইয়েস, এইচ জি বেশি, এস এন কম। ভেরি গুড, ভেরি গুড, শাবাশ।
সবাই ব্রিলিয়ান্ট, সবাই তো খুব ভালো পারো, সবাই খুব ভালো পারো, যাক আলহামদুলিল্লাহ। চান্স না পাইলে তখন কিন্তু মনে করো বাড়িয়েই পিড়ামো একদম, যার যেখানে বাড়ি আছে না কেন ঠিকানা নেব, ঠিকানা নিয়ে বাড়ি যেয়ে পিড়াবো। আমি এখানে সবাইকে রাবিতে দেখতে চাই। রাবি ক্যাম্পাসটা জোস, রাজশাহী শহরটা জোস, সব কিছুই জোস। আমি প্রত্যেককে রাজশাহীতে দেখতে চাই। আমি তোমাদের জন্য ফুলের তোড়া নিয়ে বসে আছি, অর্ডার দিয়ে রাখছি ফুলের তোড়া। 130 জনের মতো আছে, 130 জনের জন্য ফুলের তোড়া রেডি করে রাখছি, আসো নিয়ে যাও, ঠিক আছে। আর রাজশাহীর সবচেয়ে বড় যে রেস্টুরেন্ট, সবচেয়ে সুন্দর রেস্টুরেন্ট হচ্ছে নুকসা। নুকসাতে তোমাদের জন্য একটা ট্রিট আছে, যে যে চান্স পাবে শেষে আমার কাছ থেকে স্পেশালি ট্রিট পাবা। অবশ্যই দোয়া করি, সবার জন্য মন থেকে দোয়া করি, ঠিক আছে। তা আমাদের এই যে টপিকটা আছে, এই টপিকটা কিন্তু জাহাঙ্গীরনগর এ ইউনিট, সি ইউনিট, জাহাঙ্গীরনগর এ ইউনিট, ডি ইউনিট, রাবি সি ইউনিট সবগুলোর জন্য ইম্পর্টেন্ট, সবগুলোর জন্য কিন্তু ইম্পর্টেন্ট। আশা করি বুঝতে পারছো, হ্যাঁ। তবে এখান থেকে অ্যান্সার তুমি যদি সঠিকভাবে করতে চাও তাহলে তোমাকে প্র্যাকটিস 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 করতে হবে। আর আর রাবির প্রশ্ন ব্যাংক যারা এখনও কেনো নাই, কথা শোনো, রাবির প্রশ্ন ব্যাংক যারা এখনও কেনো নাই, প্লিজ দয়া করে আজকে গিয়ে প্রশ্ন ব্যাংক কিনে নিয়ে আসো। এবং তুমি কোশ্চেন করবা যে ভাই কোন প্রশ্ন ব্যাংকটা কিনবো, অধ্যায়ভিত্তিক প্রশ্ন ব্যাংক কিনবো নাকি হচ্ছে তোমার সালভিত্তিক কিনবো। তো অধ্যায়ভিত্তিক প্রশ্ন ব্যাংক কিনলে তোমাদের জন্য একটু সুবিধা হবে, অধ্যায়গুলো সিলেক্ট করা আছে। আর সালভিত্তিক যদি কিনতে চাও তাহলে দুইটা বেস্ট আছে, একটা হচ্ছে পানকৌড়ি, একটা হচ্ছে জয়কলি। তো পানকৌড়িতেও সালভিত্তিক করা আছে কিন্তু শর্ট সিলেবাসগুলো আলাদা করা নাই, আর জয়কলিতে সালভিত্তিক করা কিন্তু শর্ট সিলেবাসগুলো আবার আলাদা করা। আবার পানকৌড়ির ব্যাখ্যাগুলো খুব ভালো, জয়কলির ব্যাখ্যাগুলো অত ভালো না, ঠিক আছে। এখন তোমরা কি করবা, তোমরা চিন্তা করো। ভাই নুকসাতে সব খাবারে লবণ বেশি দেয়, দিতে পারে, কি করবো, কিন্তু নুকসার খাবারগুলো আমার খুব ভালো লাগে। ওকে ভাই, ক্লাস যদি 8:10 শুরু করেন তাহলে খুব উপকার হয়। মেসের খাবার 8টায় দেয়, তাহলে খাইয়েই বসতে পারতাম। খাবারের কথা মনে করে দিয়ে কষ্ট দিচ্ছ। আমি দুপুরে ভাত খাই নাই, সন্ধ্যায় কিছু খাই নাই, না খাই পড়াচ্ছি তোমাদেরকে, খাবারের কথা বলে খুব কষ্ট দিলা। চ্যাপ্টার ভিত্তিক কোনটা? আচ্ছা, চ্যাপ্টার ভিত্তিক হচ্ছে তোমার অ্যাসপেক্টের, ঠিক আছে, অ্যাসপেক্টের। এখন শোনো, আমি ফ্র্যাঙ্কলি বলি, অ্যাসপেক্টের সঙ্গে আমার পার্সোনাল কিছু শত্রুতা থাকার কারণে আমি অ্যাসপেক্টের নাম রেফার করি না, হ্যাঁ। কিন্তু যেহেতু এখানে তোমাদের ভালোর একটা ব্যাপার আছে, যে তোমাদের জন্য ভালো হবে, সেই জন্য আমি বললাম যে চ্যাপ্টার ভিত্তিক যদি কিনতে চাও অ্যাসপেক্টেরটা কিনতে পারো। ওকে, যাই হোক, তাহলে আমরা আর একটু পড়াশোনা করি, আর 10 মিনিট পড়াশোনা করি, তাহলে আমাদের এই অধ্যায়টা খুব ভালোভাবে শেষ। ইয়াটা কই, মেইন বইটা কই? হ্যাঁ, ভাই বেস্ট কোনটা হবে, তাই তো? আচ্ছা, চ্যাপ্টার ভিত্তিকের যদি চিন্তা করো তাহলে অ্যাসপেক্ট, চ্যাপ্টার ভিত্তিকের যদি চিন্তা করো তাহলে অ্যাসপেক্ট। আর যদি তোমরা মানে অধ্যায় ভিত্তিক মানে শর্ট সিলেবাসের কথা চিন্তা করো তাহলে হচ্ছে গিয়া তোমরা জয়কলি নিতে পারো। আর যদি তোমরা ব্যাখ্যার কথা চিন্তা করো, ব্যাখ্যার দিক থেকে বেস্ট পানকৌড়ি, তিনটাই বেস্ট, তিনটা সেকশনে, বুঝছো? এখন তুমি কোনটা কিনবে এটা তোমার ব্যাপার, আমি কিন্তু কোনো নির্দিষ্ট করে কোনো নাম বলতে পারবো না, এটা আমার হক নাই। ভাই উদ্ভাসের কোশ্চেন ব্যাংকেও হবে, সমস্যা নাই, উদ্ভাসের কোশ্চেন ব্যাংকেও হবে, চলবে, সমস্যা নাই। আমি তো বলেই দিলাম যে সব মিলিয়ে কোনটা বেস্ট হবে, সব তো আমি বলেই দিলাম। নির্দিষ্ট কোনো বইয়ের নাম বললাম না, আমি তিনটা বইয়ের তিনটা বৈশিষ্ট্য আছে, সেই তিনটা বলে দিলাম। দাঁড়াও, আচ্ছা একটু বলো তো, সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক কত? সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক কত বলো তো? জিএসটির জন্য গুচ্ছটা ছাড়া অন্য কোনো কিছু বেস্ট না, ঠিক আছে। জিএসটির জন্য জয়গুলিটা বেস্ট। কেমিস্ট্রি প্লাস ম্যাথ প্লাস বই হচ্ছে ব্র্যান্ডের দাম একটু বেশিই থাকে।
525 টাকা একটু বেশি হয়ে গেছে, তাহলে দোকানদার তোমাকে ঠকাইছে। ওইটা তোমার মানে কেমিস্ট্রি প্লাসের যে রাইটার হোসেন আলীর সঙ্গে আমার খুবই ভালো সম্পর্ক। তো হোসেন আলীর মানে ভালো সম্পর্ক ছিল, তো হোসেন আলী ওই বই 300 টাকা করে মার্কেটে দেয়, আর দোকানদার সেটা 390 টাকা করে বিক্রি করে। হ্যাঁ, এবছর হয়তো 10-20 টাকা বাড়াইতে পারে, কিন্তু 525 টাকা যদি নেয় তাহলে এটা হচ্ছে গিয়া তোমার কাছ থেকে দোকানদার ঠকাইছে, বুঝছো? দোকানদার কালপ্রিট এখানে। আচ্ছা দেখো, সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক হচ্ছে 801 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে জাতীয় গলনাঙ্ক। কিন্তু সোডিয়াম ক্লোরাইডের সঙ্গে আমি যদি ক্যালসিয়াম ক্লোরাইড যুক্ত করি তাহলে গলনাঙ্ক কত? সোডিয়াম ক্লোরাইড এবং ক্যালসিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক কত? তো মনে রাখবা এটা হচ্ছে 600 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডের সঙ্গে যখন আমরা ক্যালসিয়াম ক্লোরাইড যুক্ত করব তখন গলনাঙ্ক কত হবে? 600 ডিগ্রি সেলসিয়াস। সোডিয়ামকে কিসের ভিতরে সংরক্ষণ করা হয় বলো? সোডিয়ামকে কিসের ভিতরে সংরক্ষণ করা হয়? দ্রুত বলো। কেরোসিনের ভিতরে সংরক্ষণ করা হয়। যাই হোক, আচ্ছা এবার এই বইতে, ঠিক আছে, 604 পেজ, নতুন বই, ঠিক আছে, নতুন বই, এডিশনটা আমি বলে দিচ্ছি, জুন 20, ঠিক আছে, জুন 20, 604 পেজ। এই যে জেনে নাও এই টপিকটা একটু বই থেকে পড়বা, ঠিক আছে? জেনে নাও এই টপিকটা বই থেকে পড়বা, আরো কাছে নিয়ে দেখাচ্ছি, জেনে নাও এই টপিকটা বই থেকে পড়বা। 604 পেজ, জেনে নাও, এটা একটু 100% লিখে রাখো। 604 পেজের জেনে নাও এই টপিকটা বই থেকে পড়বা, ঠিক আছে? জেইউডি ইউনিট, জাহাঙ্গীরনগর ডি ইউনিটের জন্য এবার স্পেশাল একটা ছক আছে, স্পেশাল একটা ছক। এই যে হাইড্রোজেন ফুয়েল সেলের স্পেশাল একটা ছক আছে, এই যে দেখো, হাইড্রোজেন ফুয়েল সেলের একটা স্পেশাল ছক আছে। এই যে ফুয়েল সেলের প্রকারভেদ, মিথানল মানে ফুয়েল সেলের প্রকারভেদ, হাইড্রোজেন ফুয়েল সেল, তারপরে মিথানল অক্সিজেন ফুয়েল সেল, অ্যালকালি ফুয়েল সেল বা এএফসি, ফসফরিক ফুয়েল সেল, মল্টেন কার্বনেট ফুয়েল সেল, সলিড অক্সাইড ফুয়েল সেল। এখান থেকে তোমরা হচ্ছে এই যে ব্যবহৃত ইলেকট্রোলাইট এবং হচ্ছে গিয়া তোমার এইখানে যে তাপমাত্রাটা তো ইম্পর্টেন্ট না, কিন্তু ব্যবহৃত ইলেকট্রোলাইট এটা পড়বা, ঠিক আছে? মানে প্রথম যে দুইটা ঘর আছে, প্রথম দুইটা ঘর একটু ভালো করে পড়বা। আচ্ছা, পেজ নাম্বার বলে দিচ্ছি, 615, পেজ নাম্বার হচ্ছে 615। যদি পেজ নাম্বারেও খুঁজে না পাও, তাহলে আরও সহজে বলে দিচ্ছি, তোমার হচ্ছে 4.16.1, মানে 4.16.1, এখানে যে ছকটা আছে এই ছকটা পড়বা, ঠিক আছে? এই ছক জাহাঙ্গীরনগর ডি ইউনিটের জন্য। তারপরে একটা এমসিকিউ আমি মুখে বলে দিচ্ছি, হ্যাঁ, একটা এমসিকিউ আমি মুখে বলে দিচ্ছি। ঘনমাত্রা কত হতে পারে? 10⁻³ মোলার হতে পারে, এটাকে আমরা বলি মিলিমোলার। 10⁻6 মোলার হলে সেটাকে আমরা বলবো মাইক্রোমোলার। 10⁻9 হলে সেটাকে আমরা বলবো ন্যানোমোলার। 10⁻12 হলে সেটাকে আমরা বলবো পিকোমোলার। 10⁻15 হলে সেটাকে আমরা বলবো ফেমটোমোলার। ফেমটোমোলার বলবো। এখন কথা হচ্ছে যে 10⁻³ 10⁻6 10⁻9 এগুলো আমরা সাধারণ যন্ত্রের মাধ্যমে মাপতে পারি, কিন্তু এই যে 10⁻12 10⁻15 এই যে এত ক্ষুদ্র ঘনমাত্রা মাপার জন্য ইলেকট্রোড ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? ইলেকট্রোড, বা বাংলাতে বলা হয় তড়িৎদ্বার। ঠিক আছে? তাহলে অতি ক্ষুদ্র 10⁻12 থেকে 10⁻15 মোলার ঘনমাত্রা মাপতে কি ব্যবহার করা হয়? ইলেকট্রোড বা তড়িৎদ্বার। ঠিক আছে, ইলেকট্রোড বা তড়িৎদ্বার ব্যবহার করা হয়।
এই তো তারপরে তোমার হচ্ছে কি এখান থেকে প্রাইমারি নির্দেশক তড়িৎদ্বার, গৌণ নির্দেশক তড়িৎদ্বার, ঠিক আছে, গৌণ নির্দেশক তড়িৎদ্বারের বৈশিষ্ট্য, প্রাইমারি তড়িৎদ্বার নির্দেশকের বৈশিষ্ট্য এগুলো পড়বা, ঠিক আছে। 4.8 একটু রিডিং পড়বা। 4.8 রিডিং পড়বা জাহাঙ্গীরনগর ডি ইউনিটের জন্য। 4.7.2 এটাও রিডিং পড়বা। তারপরে তারপরে আমরা তো একটা কথা বলতে ভুলে গেছিলাম, লবণ সেতুর কথা। আমাদের লবণ সেতু ব্যবহার করা হয়, তাই না? কোথায় লবণ সেতু ব্যবহার করা হয় সবাই এটা জানো। তড়িৎ রাসায়নিক কোষে আমরা কি ইউজ করি? লবণ সেতু ইউজ করি। এখন এখানে লবণ হিসাবে আমরা কাকে ইউজ করব? এইটা কিন্তু প্রায় পরীক্ষায় আসে। লবণ হিসাবে আমরা ইউজ করতে পারবো পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম নাইট্রেট, NH4NO3, অ্যামোনিয়াম নাইট্রেট, তারপরে সোডিয়াম সালফেট, Na2SO4, এগুলো আমরা লবণ হিসাবে ব্যবহার করতে পারি, ঠিক আছে। লবণ সেতুতে লবণ হিসাবে ব্যবহার করা যায় কাকে? পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম নাইট্রেট, সোডিয়াম সালফেট, এগুলোকে আমরা লবণ হিসাবে ব্যবহার করতে পারি, মাথায় রাখবা। এই তো আর কিচ্ছু পড়ার নাই এখান থেকে, ঠিক আছে, আর কিচ্ছু পড়ার নাই। ভালো করে বাসায় বসে মেইন বইটা একবার রিডিং পড়বা, ঠিক আছে, মেইন বইটা একবার রিডিং পড়বা। তারপরে যে কনসেপ্ট বুক আছে সেই কনসেপ্ট বুক থেকে টাইপ ওয়াইজ কিছু ম্যাথ করবা, প্রশ্নগুলো দেখবা। এই অধ্যায় থেকে অনেক ইজি প্রশ্ন আসে, সো রিল্যাক্স থাকো, ইনশাল্লাহ পারবা। নার্নস্ট সমীকরণ দরকার নাই, নার্নস্ট সমীকরণের কোনো ম্যাথ কোনোভাবেই আসবে না, শিওর থাকো, রিল্যাক্স থাকো। নার্নস্ট সমীকরণ থেকে ইঞ্জিনিয়ারিংয়ে প্রশ্ন হয়, ভার্সিটিতে কোনো প্রশ্ন হয় না, কারণ নার্নস্ট সমীকরণ থেকে যদি ম্যাথ দেওয়া হয় তাহলে তোমার ক্যালকুলেটর দিতে হবে, যেহেতু ক্যালকুলেটর দিতে পারতেছে না, সো নার্নস্ট সমীকরণ থেকে কোনো ম্যাথ আসবে না, শিওর থাকো। বুঝাতে পারছি? সবার লাস্টের ছকটা দেখি, সবার লাস্টে কোন ছকটা আছে একটু দেখি তো, কোথায় সবার লাস্টের ছক? ও আচ্ছা, তুমি এই ছকের কথা বলতেছো, এই যে এই ছক, এই ছক না, এই ছকের কোনো দরকার নাই, এই ছকের কোনো দরকার নেই, এই ছক থেকে কোনো কিছু আসবে না। আর এই ছক থেকে যদি প্রশ্ন করে তাহলে প্রশ্ন হচ্ছে ফালতু কোয়ালিটির প্রশ্ন, ঠিক আছে, এই ছক থেকে কোনো প্রশ্ন আসবে না, ইতিপূর্বে আসে নাই। হ্যাঁ, ক্লাস শেষ আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ। মেডিকেল স্টাইলে পড়লে রাবি কাভার হবে, ঠিক আছে, মেডিকেল স্টাইলে পড়লে রাবি কাভার হবে, জাহাঙ্গীরনগর ডি ইউনিট কাভার হবে, কিন্তু রাবিতে তারপরেও কিছু ম্যাথ করা লাগবে। মেডিকেল স্টাইলে পড়লে পরেও রাবিতে কিছু ম্যাথ অবশ্যই করা লাগবে, বুঝছো। আজকের মতো আল্লাহ হাফেজ।